আসসালামু আলাইকুম, সবাইকে আই এডুকেশন থেকে স্বাগতম। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানান দ্রুত গতিতে, আর আমাকে দেখতে পাচ্ছেন কিনা সেটা একটু বলেন। আসসালামু আলাইকুম, সবাইকে সবাইকে শুনতে পাচ্ছেন? ওকে। আচ্ছা, প্রথমে আমি রিকোয়েস্ট করি ক্লাসটা একটু সবাই সবার জন্য শেয়ার করে দেন বন্ধুদের জন্য। আজকের এই একটি ক্লাস করার পর ইনশাল্লাহ এটুকু গ্যারান্টি দিতে পারবো, ইফেলস থেকে যত প্রকার প্রশ্ন হবে হোক সবগুলা তুমি পারবে, এবং সেই সাথে এটাও তোমাকে এনশিওর করতে হবে, এটাও তোমাকে আমি নিশ্চয়তা দিব 100% যে তুমি ইফেলস এর সব প্রশ্ন পারবে, বোর্ডে কি কি প্রশ্ন আসছে এগুলাও পারবে, এবং সেই সাথে ক্লাসগুলো আমি একদম লিখে লিখে নোট করাই দিব। ঠিক আছে? তাহলে সবাই খাতা কলম নিয়ে বসে যাও সুন্দর করে। আর সবাইকে 1 মিনিট সময় দিলাম, আমিও ক্লাসটা শেয়ার করতেছি, তোমরাও জাস্ট 1 মিনিটের মধ্যে ক্লাসটা শেয়ার করে ফেলো। বরাবর 1 মিনিট পর আমরা ক্লাস শুরু করব। এর মধ্যে পানি খেয়ে নাও, সবকিছু যার যা যা দরকার। বন্ধুদের একজনকে আমি বলবো, যারা লাস্ট পর্যন্ত ক্লাস করার নিয়ত ঢুকছো, একজনে 5 জন করে ফ্রেন্ডসদের মেনশন দাও, এবং নিশ্চিত 10 নম্বরের একটা সিকিউ আসবে এখান থেকে। ঠিক আছে? এটা সাজেশনও বটে। আচ্ছা, তাহলে আমি একটু শেয়ার করে দিচ্ছি ক্লাসটা, তোমরাও শেয়ার করে ফেলো। সেই অনুপাতে ইনশাল্লাহ চমৎকার একটা ক্লাস হবে আজকে। তো ঠিক আছে, তোমরা একটু ক্লাসটা শেয়ার করো, আমিও শেয়ার করে দিচ্ছি। ফাইনালি ওকে, সবাই 5 জন করে সবাইকে মেনশন দিতে হবে, যারা যারা আছেন একদম সবাই 5 জন করে ফ্রেন্ডসদের মেনশন দিবেন। একদম সবাই 5 জন করে ফ্রেন্ডসদের মেনশন দিবেন, কারণ আপনারাও জানেন এই ক্লাসগুলোর জন্য অনেকেই ওয়েট করে বসে থাকে অনেকদিন পর্যন্ত। আমি দেখতেছিলাম তোমাদের মেসেজ, তোমরা সবাই চাচ্ছিলা যে সি প্রোগ্রাম ক্লাস কখন হবে, আইসিটি ক্লাস কখন হবে। আসলে আমি নিজে একটু বিজি ছিলাম, ইনশাল্লাহ এই সপ্তাহে তা পোষায় দিব যত ধরনের ক্লাস দরকার হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? খুবই ভালো আছি। দেখি 5 জন করে মেনশন দিচ্ছেন তো সবাই? 5 জন করে নাম্বার মেনশন দিচ্ছেন তো? 5 জন করে মেনশন দিলে ক্লাস শুরু করতে পারি। ওকে, যদি মেনশন দেওয়া হয় 5 জন করে, অবশ্যই অবশ্যই দিয়ে থাকেন, তাহলে একবার ওকে লিখেন, আমরা ক্লাস শুরু করে দিই। একবার ওকে লিখেন, আমরা ক্লাস শুরু করে দিই, যদি 5 জন করে মেনশন দিয়ে থাকেন। আচ্ছা, ঠিক আছে। সবাই একবার ওকে লিখেন, যারা যারা মেনশন দিচ্ছেন সবাই একবার ওকে লিখেন। সবাই কথা শুনবেন, স্যার যখন কোনো কথা বলে একটু শুনবেন। ঠিক আছে? স্যার যখন কোনো কথা বলে একটু শুনবেন, তাহলে হচ্ছে ইনশাল্লাহ আপনার লাভ হবে। ওকে। আচ্ছা, ফাইন ফাইন। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার শুনেন, তাহলে আমরা একটু মনোযোগ দিয়ে কথায় আসি, ক্লাসে আসি। আমরা একটু ক্লাসে আসি। ইফ এলস আসলে জিনিসটা বোঝার আগে আমি তোমাকে প্রথমে কয়েকটা প্রশ্ন করি, দেখি কেউ কি বলতে পারো কিনা। এই যে, কেউ কি এটা একটু বলতে পারো কিনা দেখি, যে 5 mod 2 এটার ফলাফল কি বলতে পারো কিনা। তারপরে হচ্ছে কেউ কি বলতে পারো কিনা 10/2 এটার ফলাফল কি। এগুলা কি কেউ জানো কিনা, এটা এগুলার ফলাফল কি হয় আসলে, এটা কি জানো কিনা একটু বলো তো। সবাই এগুলা কি জানো আসলে? এই যে 5 mod 2 মানে কি হবে, 10/2 মানে কি হবে, এই জিনিসগুলা কি তোমরা বুঝতে পারো কিনা? তাহলে আজকে থেকে একটু লিখে রাখো। এই চিহ্নকে আইসিটির ভাষায় বলা হয় মড। এই চিহ্নকে আইসিটির ভাষায় বলা হয় মড চিহ্ন, এবং এই মড চিহ্ন দ্বারা বাকশেষ বোঝায়। পাশে লিখে রাখো, মড চিহ্ন দ্বারা বোঝায় বাকশেষ। ঠিক আছে? বক্স চিহ্ন দ্বারা কি বোঝায়? বাকশেষ বোঝায়। পাশে লিখে রাখেন এটা। তাহলে কি হবে, এটার উত্তর কি হবে? 2/5। দেখো, 2 দ্বিগুণে হচ্ছে 4, অবশিষ্ট কত রইল? 1। এই 4 উত্তর হবে 1। এটার উত্তর হবে কত? 1। 5 mod 2, এটার উত্তর হচ্ছে 1। কেন? কারণ হলো কি বলতো? কারণ হলো আমরা যখন 2 দিয়ে 5কে ভাগ করি, ভাগশেষ কত হয়? 1 হয়। সুতরাং ফলাফল 1। আর এটা দ্বারা বোঝায় ভাগফল, এটা আমরা সবাই জানি। এটা দ্বারা ভাগফল বোঝায়, ভাগশেষ না। এই যে এটা হবে 0। তাহলে যখনই মড চিহ্ন দিয়ে কোনো কিছু আসবে, তখনই ও বুঝাবে কি? ভাগশেষ। দেখি তাহলে তোমাদেরকে একটা প্রশ্ন করি আমি, যে একটা প্রশ্ন করি, কে কে পারো। এটা দেখি, এটা লিখো তো। 17 mod 3 এটার উত্তর কি হবে? দেখি কমেন্ট করো তো। 17 mod 3 এটার উত্তর কি হবে দেখি, একটু কমেন্ট করুন তো সবাই। 17 mod 3 এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে দেখি। 17 mod 3 এটার উত্তর কি হবে? কে কে বলতে পারেন দেখি। ওকে,
আচ্ছা 17 মড 3 উত্তর কি হবে? সবাই কমেন্ট করবে, সবাই যারা ক্লাস করতেছে। আজকে আমি একদম এমসিকিউ, এই রিলেটেড যে এমসিকিউ গুলো আছে এগুলো শুধু প্র্যাকটিস করাই দিব। তাহলে তুমি দেখো একটা ফুল প্যাকেজ ক্লাস হবে, যে খাতা কলম নিয়ে বসে যাও। আমি বারবার বলছি এই ক্লাসগুলো অবশ্যই শেয়ার করে রাখবা, অবশ্যই এগুলো শেয়ার করে রাখবা। পরীক্ষার আগের দিন দেখতে চলে যাতে পাও, না হলে কিন্তু খুঁজে পাবা না, আবার ইনবক্সে গিয়ে গিয়ে দূরে করতে হবে। এটা মাথায় রাখিও, ঠিক আছে? আচ্ছা এবার শুনেন, তাহলে উত্তর 2 কেন উত্তর 2? কারণ আমরা জানি 3 দিয়ে যদি 17কে ভাগ করি তাহলে 3 5 15 আর ভাগশেষ হচ্ছে 2। তাহলে এই যে ভাগশেষ দেখে আমরা বলে দিতে পারি আমাদের মডের কাজটা কি। মডের কাজ হচ্ছে ভাগশেষ দেখানো। এবার আমরা একটা সবাই প্রোগ্রাম লিখি। সেটা হচ্ছে কি, একটি সংখ্যা জোড় নাকি বিজোড়। এই প্রবলেমটা চিটং বোর্ড 2023-এও আসছে। আমরা একটা প্রবলেম লিখে একটি সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের প্রোগ্রাম, অ্যালগরিদম, ফ্লো চার্ট, একটাই তিনটাই একসাথে শিখবো। একটি সংখ্যা, এই যে একটি সংখ্যা জোড় কিনা বিজোড়, মানে জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের কি কি শিখবো বলো? প্রথমে শিখবো প্রোগ্রাম, তারপরে শিখবো হচ্ছে অ্যালগরিদম, ঠিক আছে? তাহলে প্রথমে কি শিখবো? প্রোগ্রাম, এরপরে শিখবো হচ্ছে অ্যালগরিদম, এরপরে হচ্ছে ফ্লো চার্ট। না, প্রথমে প্রোগ্রাম, এরপরে ফ্লো চার্ট, তারপরে সবার শেষে শিখবো অ্যালগরিদম। তিনটা জিনিস আজকে আমরা ক্লিয়ার করব, এবং যত প্রকার এই রিলেটেড প্রবলেম আছে সবগুলা ক্লিয়ার করবো আজকে ইনশাল্লাহ। ওকে, এবার তাহলে একটা জিনিস আমাকে সিম্পলি বলো, কখন একটা সংখ্যাকে কখন আমি, আগে আমার কথা মনোযোগ দিয়ে কথা শুনেন, একটা সংখ্যাকে কখন আমি বলতে পারবো সে জোড় সংখ্যা? তখনই আমি বলতে পারবো যখন দেখবো সংখ্যাটি, মনে করে সে যদি 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 0 এর সমান হয়। এই কথাটা বোঝার চেষ্টা করো। যে সংখ্যাটা আমি ইনপুট হিসেবে নিব, সেই সংখ্যাটা 2 দিয়ে মড করার পর যদি ভাগশেষ 0 এর সমান হয়, তখন আমরা তাকে কি বলতে পারবো? বলো, তখন কি বলতে পারবো তাকে? তখনই তাকে কেবল বলতে পারবো এই সংখ্যাটি হচ্ছে কি সংখ্যা। বলো, এই সংখ্যাটি কি সংখ্যা? জোড় সংখ্যা। আর যদি এটা না হয় তাহলে বলতে পারবো না এটা জোড় সংখ্যা, তখন হয়ে যাবে বিজোড়। তাহলে কি বলতে পারবো? একটা সংখ্যা যখন 2 দিয়ে মড করার পর দুইটা সমান, শোনো, দুইটা সমানকে কি বলা হয়? রিলেশনাল অপারেটর। কাতার এক পাশে যাও, এক পাশে গিয়ে লিখো রিলেশনাল অপারেটর। কাতার এক পাশে গিয়ে লিখো রিলেশনাল অপারেটর। এই যে রিলেশনাল অপারেটর হচ্ছে 6টি, রিলেশনাল অপারেটর হলো 6টি, রিলেশনাল অপারেটর হলো 6টি, লিখো সবাই। ওকে, 1 নাম্বার কি কি বলো? 1 নাম্বার হচ্ছে গ্রেটার দেন, এরপর হচ্ছে লেস দেন, এরপর হলো গ্রেটার দেন ইকুয়াল, এরপর হলো লেস দেন ইকুয়াল, এরপর হচ্ছে এই যে সমান, কম্পারিজন, তুলনা করার জন্য, তারপর হলো নট ইকুয়াল। এই যে এই 6টিকে বলা হয় রিলেশনাল অপারেটর, ঠিক আছে? এইটা বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। রিলেশনাল অপারেটর বোর্ড পরীক্ষা অনেকবার আসছে, বই খুলে দেখো যে বোর্ড পরীক্ষা এটা কয়বার আসছে। দেখো, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এগুলাকে রিলেশনাল অপারেটর কেন বলে? এগুলা যারা সম্পর্ক বুঝায়। এই যে এটা সমান, এটা আর এটা এক জিনিস নয়, এটা আর এটা এক জিনিস নয়। এটা মানে হচ্ছে এর মান 2, আর এটা মানে হচ্ছে এর মান 2 এর সাথে তুলনা করা। খুবই কেয়ারফুল এমসিকিউ, যদি কোঠায় কোঠায় না পড়েন তাহলে রেজাল্ট ভালো হবে না, ও হ্যাঁ, আর একটা ইনফরমেশন দিয়ে রাখি সবাইকে, এখানে আমাদের একটা মিনি ম্যারাথন কোর্স শুরু হয়েছে আই এডুকেশনে। এটা হলো কিসের? এইচএসসি 25-এর জন্য, মাত্র মনে হয় 40 টাকায়। সায়েন্সের জন্য গ্রুপ সাবজেক্ট, কমার্সের জন্য গ্রুপ সাবজেক্ট, এবং মানবিকের জন্য মেবি। তোমরা ইনবক্সে কথা বলে 40 টাকা, তো তোমরা একটা ঠান্ডা কোকা কোলার একটা ভালো জুস খাইলেও তাকে 40 টাকা চলে যায়। তো আমার মনে হয় না, অন্তত যদি তুমি 5-6টা ক্লাসও করো তোমার জন্য এটা বেস্ট হবে, এবং তুমি চাইলে নিশ্চিন্তে এই কোর্সে ভর্তি হতে পারবে। এবং দ্রুত গতিতে ইনবক্সে নক দিয়ে কিভাবে কিভাবে টাকা পাঠাতে হয় এগুলো জেনে নিয়ে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। 4-5টা 6টা ক্লাসও যদি তুমি করো এটা তোমার জন্য লাভ হবে, ঠিক আছে? আর যারা 26 ব্যাচের ক্লাস করতেছো, তোমরা জানো আমাদের এখানে আই এডুকেশনের কামব্যাক কোর্স আছে, তারপর আমি, মহসিন ভাই, সুফিয়ান ভাই, ওনাদের একটা ইবিআই কোর্স আছে, ইংলিশ বাংলা আইসিটি, তারপরে হচ্ছে মহসিন ভাইয়ের আলাদা ইংলিশ কোর্স, যার যেটা লাগে তোমরা ইনবক্সে জেনে সুন্দর করে এডমিশন নিয়ে নিও, কেমন? আচ্ছা, আমি এটা নিয়ে আর কথা না বাড়াই, এবার আমরা আস্তে আস্তে মেইন কথায় আসি। মেইন কথায় কি? এই যে এটা সমান হচ্ছে, একটা সমান, এটা সমান হচ্ছে কি? তুলনা করা। গ্রেটার দেন,
লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, উভয় দুইটা সমান যখন হয় কম্পারিজন, নট ইকুয়াল। এই যে এগুলাকে বলা হয় রিলেশনাল অপারেটর। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখো, অনেকে পরীক্ষায় লজিক্যাল অপারেটর আসলে পারে না, পরীক্ষায় লজিক্যাল অপারেটর আসলে পারে না। লজিক্যাল অপারেটর তিনটি, কেন? লজিক মৌলিক গেট কয়টি? ডিজিটাল ডিভাইস যারা আমার কাছে পড়েছো বা পড়ো নেই তারা তো বেসিক জানার কথা। লজিক মৌলিক গেট কয়টি? লজিক মৌলিক গেট হচ্ছে তিনটা, একটা অ্যান্ড গেট, একটা অর গেট, আর একটা হচ্ছে নট গেট। ঠিক আছে, লজিক মৌলিক গেট কয়টি? একটা অ্যান্ড গেট, একটা অর গেট, আর একটা হলো নট গেট। এগুলাকে বলা হয় লজিক মৌলিক গেট। এবং এটাকে যদি আমি এই চিহ্নগুলা দিয়ে লিখি, এটা হচ্ছে লজিক্যাল এন্ড, আবার যখন এটা দিয়ে লিখি লজিক্যাল অর, আর এটা হচ্ছে নট, এবং এগুলার নাম হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হলো তিনটা, পরীক্ষায় এখান থেকে এমসিকিউতে প্রশ্ন হয় যে এন্ড, অর, নট। এখন অনেকে বুঝে না এগুলাকে লজিক্যাল অপারেটর কেন বলে। আসলে এগুলা বুলিয়ানের যে গেট গুলা আছে সেগুলোর সাথে রিলেটেড। দেখো, দুইটা এম্পারসেন্ট ইউজ করলে বলা হয় এন্ড, দুইটা দাড়ি বড়র মতো যেগুলো আমরা এটাকে বলি বিট ওয়াইজ অপারেটর যেটা আছে, এটা ডাবল ইউজ করলে বলা হয় অর, আর এটা হচ্ছে নট। কথা ক্লিয়ারলি বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা। এবার আসেন, আমরা যখন এই যে এখানে পড়তেছি তখন আমরা কি বললাম? আমরা বললাম কি, যদি এর মান 2 দিয়ে ভাগ যায়, ভাগশেষ 0 0 আসে। প্রথমে আমরা দেখেছি কি মড চিহ্ন দ্বারা ভাগশেষ বোঝাই, তাহলে এখানে যদি ভাগশেষ 0 আসে এখানেও 0 আসে, সমান হয়, তখন আমরা প্রিন্ট করব কি, প্রিন্ট এফ। এই যে তখন আমরা প্রিন্ট করব ইভেন নাম্বার জোড় সংখ্যা, ইভেন নাম্বার জোড় সংখ্যা, তখন আমরা এটা প্রিন্ট করব ইভেন নাম্বার জোড় সংখ্যা। আর যদি ইফ, এটা হচ্ছে শর্ত ছিল, ইফ যদি এই শর্ত সে মানে তখন আমরা বলবো ইভেন নাম্বার। আর যদি এই শর্ত সে না মানে, এই যে প্রিন্ট এফ, তখন আমরা প্রিন্ট এফ বলবো অড নাম্বার। অনেকের একটু দুর্বলতা থাকতে পারে, জাস্ট একটু ওয়েট করেন, আমাকে শেষ করতে দেন, ততক্ষণে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, একদম মাথায় ঢুকে যাবে। একটা প্রোগ্রামিং এর মাধ্যমে তুমি 100টা প্রোগ্রামিং পারবা, একটা প্রোগ্রামিং দিয়ে তুমি 100টা প্রোগ্রামিং পারবা। ওকে, আচ্ছা। এই চ্যাপ্টারের উপর কয়টা ক্লাস লাগবে? চেষ্টা করবো আগামী ক্লাস বা এর পরের ক্লাসের মধ্যে শেষ করতে, আর সর্বোচ্চ 2টা নিব, সর্বোচ্চ 2 ক্লাসের মধ্যে শেষ করবার। ওকে, এবার আসেন মনোযোগ দিয়ে কথা শুনেন, কি বলেছি সেটা একটু মনোযোগ দিয়ে শুনেন। এই যে একটা সংখ্যা যে ইনপুট নিলাম, সেটা যখন বলবে ইভেন নাম্বার, এখন কি আমি প্রোগ্রামিংটা পূর্ণ লিখছি নাকি কসরা লিখছি? বলেন, প্রোগ্রামিংটা কি এটা আমি এখনো পূর্ণভাবে লিখছি, হেডার ফাইল ফর্মালিটিস মেনটেন করে লিখছি? লিখি নাই, কসরা লিখছি। যখন একটা প্রোগ্রামিংকে কসরা আকারে উপস্থাপন করা হয় তখন এটাকে বলা হয় সোডোকোড, তখন এটাকে বলা হয় সোডোকোড। পরীক্ষায় এটা আসে জ্ঞানমূলক প্রশ্নের জন্য, একটু সবাই লিখে রাখতে পারলে লিখে রাখতে পারো, কোন একটা প্রোগ্রামিংকে যখন বাস্তবায়নের পূর্বে বা কোডিং করার পূর্বে কসরা আকারে কি করা হয়, উপস্থাপন করা হয়, তখন তাকে বলবো আমরা সোডোকোড। এই যে কোন একটা প্রোগ্রামিং কে যখন তুমি নর্মাল ইনফর্মাল ভাবে লিখবা, কাজ করার আগে রাফ ভাবে করবা, তখন এটাকে বলবে সুডোকোড। তাহলে কোন একটা প্রোগ্রামিং কোডকে যখন আমরা কি করার পূর্বে, কোডিং করার পূর্বে কসরা আকারে কি করি, উপস্থাপন করি, তখন সেটাকে আমরা বলবো সুডোকোড। তুমি জাস্ট সংজ্ঞা বই থেকে মুখস্থ করবে না, তোমরা করো কি ঘন্টার পর ঘন্টা পড়তে থাকো, ঘন্টার পর ঘন্টা পড়তে থাকো, কিন্তু আসলে তুমি লিখতে পারো না। এটা তোমার পড়া না, এটা আওয়াজ করছো শুধু, এটা তুমি পড়ছো না, এটা আওয়াজ করেছো, যা শব্দ চয়ন করেছো, এটা কোনো পড়া মস্তিষ্কে যায়নি। তুমি জাস্ট জিনিসটা বুঝো, তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সংজ্ঞাগুলা আসলে অনেকে বলে স্যার জ্ঞানমূলক পড়ান না কেন? জ্ঞানমূলক আমি তোমাকে পড়াই, তবে জ্ঞানমূলকটা আমি তোমাকে একেবারে মাথায় বুঝাই দিই। এই যে দেখো, সুডোকোড কাকে বলে? একটা প্রোগ্রামিং এর বাস্তবায়নের পূর্বে বা কোডিং এর পূর্বে কসরা, এটাকে বলা হয় সুডোকোড। এই লাইনটা তুমি লিখতে পারলে ফুল নাম্বার পাবে। তুমি শুধু শুধু বইয়ের স্লাইড দেখে দেখে রিডিং করে কোনো লাভ নেই। ওকে, এবার আসেন পরের প্রশ্ন আসেন। এবার দেখেন, হ্যাশ ইনক্লুড stdio.h, আমরা প্রোগ্রামটা লিখতেছি, আইএনটি মেইন, সরকারি কাজটা করে ফেললাম। ঠিক আছে, এই যে আইএনটি মেইন, ইন্টিজার একটা ভ্যালু নিলাম এ, ইফ এখানে স্ক্যানএফ লিখো, স্ক্যানএফ এর মানটা ইনপুট নিলাম পার্সেন্ট ডি %a ইনপুট হিসেবে নিলাম। এবার দেখো কি সহজ, এর মান যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে বলবো ইভেন নাম্বার, আর না গেলে বলবো অড নাম্বার। তাহলে তোমার কথা হতে পারে, তোমার মনে অনেক ধরনের প্রশ্ন আসবে, স্যার এখানে 2 দিয়ে ভাগ যায়, ইফ লিখছেন এলসো লিখছেন, দুইটা কি লিখার দরকার আছে? একেবারে ইজি, এদিকে তাকান, একেবারে ইজি, একেবারে ইজি। মনে করো আমি ইনপুট দিছি 17, এর মান আমি 17 ইনপুট দিছি,
প্রোগ্রাম প্রথমে কি করবে দেখো, প্রথম স্টেপে কি করবে, সে এটা কাজ করবে, এটা কাজ করবে, 17/2 এই কাজটা করবে। কাজ করতে গিয়ে দেখে কি এখানে মান আসলো 1 আর এই পাশে মান হলো 0, তাহলে এটা সঠিক নয়, তুলনা সঠিক নয়। তুলনা সঠিক না হলে সে প্রিন্ট করবে এই লাইনটা, দ্বিতীয় লাইনটা প্রিন্ট করবে অড নাম্বার, তার মানে সংখ্যাটি বিজোড় সংখ্যা। আর যদি তুলনা সঠিক হতো তাহলে সে প্রিন্ট করতে হচ্ছে ইভেন নাম্বার, সংখ্যাটি জোড় সংখ্যা। কত ক্লিয়ার দেখো, সে যে কোনো একটা প্রিন্টএফ কে প্রিন্ট করতে পারবে, দুইটা পারবে না। তুমি জোড় সংখ্যা দিলে সে প্রিন্ট করবে ইভেন নাম্বার, তুমি বিজোড় সংখ্যা দিলে সে প্রিন্ট করবে দ্বিতীয় নাম্বার, মানে প্রথমটা সে প্রিন্ট করতে পারবে না, কারণ শর্ত মানে নাই, দ্বিতীয়টাতে চলে আসবে অড নাম্বার। এলস এর মধ্যে কখনো শর্ত লিখবা না, ইফ এর মধ্যে শর্ত লিখবা, সেমিকোলন হবে না। এই প্রশ্নগুলো মাথায় আসতে পারে, ইফ এ সেমিকোলন হয় না, এলস এ শর্ত বসবে না। এরপর আরেকটা প্রশ্ন মাথায় আসতে পারে, স্যার দুইটা ব্রাঞ্চ লিখার দরকার কি? আচ্ছা, তুমি 17 ইনপুট দিছো, দুইটা ব্রাঞ্চ যদি না লিখো, এটা জুড় না, তো তোমার প্রোগ্রাম তো বেকুবের মতো বসে থাকবে, কিছুই বলতে পারবে না সে। কিন্তু যখনই তুমি দুইটা ব্রাঞ্চই দিছো, সে যে কোনো একটা দেখাবে, জুড় হলে জুড় বলবে, বিজুড় হলে বিজুড় বলবে। এরপরও পরীক্ষায় হাস্যকর কিছু ভুল করো, সেটা কি জানো? কোনটা জোড় কোনটা বিজোড়, অড মানে কি ইভেন মানে কি, এই সামান্য জিনিসটাই ভুলে যাও পরীক্ষার হলে। তারপরে বন্ধু সাঁট টানাটানি করো, ওরে বন্ধু আমি প্রোগ্রাম পুরাটাই পারি, তুই শুধু বল ইভেন শব্দের অর্থ কি, অড শব্দের অর্থ কি, এই জিনিসটাই পারো না। আসলে এটাও মনে রাখার একটা টেকনিক শিখাই দিই, ইভেনে 4 অক্ষর জোড় সংখ্যা, আর অডে 3 অক্ষর, সুতরাং বিজোড় সংখ্যা, এটা যাতে কনফিউজ না হয়। সবার কি ক্লিয়ার? ইভেন আর অড নাম্বার আর কোনোদিন ভুল হবে? আর কোনোদিন ভুল হবে কিনা বলো তো? সবার কি ক্লিয়ার? ইভেন আর অড নাম্বার আর কখনো ভুল হবে কিনা পুরো জিনিসটা? সবার কি ক্লিয়ার কিনা বলো দ্রুত গতিতে? সবার কি, সবাই একটু বলো তো ক্লিয়ার কিনা। মন থেকে ক্লিয়ার কার কার মনে আছে? মন থেকে ক্লিয়ার লিখে শিখেছিলাম। এই যে তোমরা অনেকে চিন্তায় আছো HTML কখন হবে, তোমরা অনেকে চিন্তায় আছো ডিজিটাল ডিভাইস কখন হবে। আমি তোমাকে শুধু বলবো, জীবনে যদি একবারও আইসিটি অ্যাসিস্ট্যান্টের ক্লাস করতে পারো, তোমার লাইফে আইসিটি নিয়ে কোনো সমস্যা থাকবে না। সকল বেসিক সিকিউ এমসিকিউ এক ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। আলাদা করে এমসিকিউ সিকিউ তোমার এগুলোর জন্য কদর পড়বে না, তুমি সব পারবা, যে এরকম প্রশ্ন হবে হোক। আচ্ছা ফাইন, ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার বলেন তো একটু? ওকে আলহামদুলিল্লাহ। তাহলে যারা বুঝেন নাই তারা আরেকবার খেয়াল করেন, অনেকে শেষে এসে কমেন্ট করে যে স্যার পারি না, একটু দেখেন আরেকবার কমেন্ট করি, আরেকবার বলি। প্রথমে আমাকে একটা মান ইনপুট নিতে বলছে, বলা হয়েছে কি তুমি আগে কি বানাচ্ছ সেটা বুঝো, তুমি কি তৈরি করতেছো। তুমি তৈরি করতেছো হচ্ছে, তুমি একটা সফটওয়্যার তৈরি করতেছো যে যাকে একটা সংখ্যা দিলে সে সাথে সাথে বলে দিবে এই সংখ্যাটা জোড় নাকি বিজোড়, এটা তুমি বানাচ্ছ। আগে কি বানাচ্ছ ওটা বুঝো। তাহলে দেখো আমি ইনপুট নিলাম সংখ্যাটা, চেক করলাম, এটা মানে হলো বাকশেষ চেক করা। বাকশেষ যখন 0 হয় তখন আমার প্রোগ্রাম আউটপুট দিবে হচ্ছে ইভেন জোড় সংখ্যা, আর যখন বাকশেষ 0 হবে না তখন আমার প্রোগ্রাম কি আউটপুট দিবে? বিজোড় সংখ্যা। সিম্পল হিসাব। সে যদি ইনপুট আউটপুট দিতে পারে বাকশেষ 0, বাকশেষ 0 পাইছে, সে চেক করার পর বাকশেষ, মনে করো আমি এখানে 101 দিলাম, সে চেক করবে, চেক করে পাইছে কি বাকশেষ 1, তাহলে সে এই লাইনটা আউটপুট দিতে পারবে না, তাহলে সে আসবে নিচের লাইন আউটপুট দিবে। ফ্লো চার্ট দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ফ্লো চার্ট দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে, এদিকে তাকান, ফ্লো চার্টটা দেখলে একেবারে পানির মতো হয়ে যাবে। এদিকে তাকান, শুরু ইনপুট হিসেবে কি নিব, এই যে ইনপুট হিসেবে নিব এর মান, একটা মান ইনপুট হিসেবে নিলাম, এর মান একেবারেই সহজ। ইনপুট হিসেবে নিয়ে কি করলাম, চেক করব, এই যে রম্বস তোমাদেরকে পড়াইছে এগুলা, রম্বসে চেক করব এ মড 2, এই যে মড 2 ইকুয়াল ইকুয়াল 0 কিনা, এটা সঠিক কিনা। তুমি বলো এটা সঠিক হলে সে কি দেখাবে, এটা যখনই সঠিক হবে সে বলবে ইয়েস, এটা যখন ইয়েস সঠিক হবে তখন সে এই যে সামান্তরিকের মাধ্যমে আউটপুট দিবে এটা ইভেন নাম্বার, এই যে এটা ইভেন নাম্বার, এটা আউটপুট দিবে। আর যখনই সে, এই যে দেখো, যখনই সে নো বলবে, বলবে যে শর্ত সঠিক নয়, তখনই বলবে সংখ্যাটি হচ্ছে অড নাম্বার, অড। ওকে, এবং সেই সাথে সুন্দর করে কানেক্টরের মধ্যে তারগুলো আনো, ফাইনালি ফিনিশ, এই যে ফিনিশ। দেখো কত ইজি একটা জিনিস, কত ইজি একটা জিনিস। দেখো এই যে প্রথমে সে ইনপুট দিলাম,
চেক করলা, যদি ইয়েস হয় সে বলবে এটা হচ্ছে ইভেন, আর নো হলে সে বলবে এটা হলো অড নাম্বার। এটাই হচ্ছে কথা, আর কোনো বিলিভ ইট অর নট, এখানে আর কোনো কিছুই নেই। এটাই হলো পরীক্ষায় আসে জোড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম। সবার কি ক্লিয়ার কিনা বলেন তো? সবার কি ক্লিয়ার কিনা এই জিনিসটা? এই জিনিসটা নিয়ে কারো কোনো প্রবলেম? এতক্ষণ পরে বলছে সমান দুইটা কেন, দেখছো? এই যে দেরি করে আসছে এটার প্রমাণ। আমি ডিরেক্ট লিখেও দিছি যে সমান দুইটা কেন, কারণ সমান দুইটা মানে হলো রিলেশনাল অপারেটর, তুলনা বুঝাই। এটা আমি লিখে দিছি না, দেখছো? ক্লাসে লেট করে ঢুকে এটার প্রমাণ। যারা ক্লাসে লেট করে ঢুকো তারা চেষ্টা করবা চেষ্টা করবা প্রশ্ন কম করতে, কারণ অনলাইনে কিছু জিনিস আছে। যেমন তোমরা যখন বলো স্যার আমার আম্মু ডাকছিল, আবার বলেন। আরে তোমার আম্মু ডাকছে, এটা তো বাকি 400 জনের সমস্যা না। স্যার আমার বন্ধু একটা কল দিছে, আবার বলেন। এটা কি তোমার প্রবলেম নাকি সবার প্রবলেম? যখন অনলাইনে ক্লাস করবা লাইভে, তখন চেষ্টা করবা যখন তোমার অসুবিধা হয় তখন মিনিট লিখে রাখতে। আমি এত মিনিটের সময় আমার প্রবলেম হয়েছে, ওই মিনিটটা আমি লিখে রাখবো, এর পরবর্তীতে আমি এটা আবার দেখবো। কথা বুঝতে পারছি? এই জিনিসগুলো খেয়াল করে চললে অনলাইনে আরো ক্লিয়ারলি শিখতে পারবা। আচ্ছা, এবার দেখো সুন্দর করে এবার ফ্লো চার্ট তো পড়লাম, অ্যালগোরিদমটাও একটু দেখি। তাহলে স্টেপ ওয়ানে কি করলাম? অ্যালগোরিদমে স্টেপ ওয়ানে হলে শুরু করি। এই যে স্টেপ ওয়ানে শুরু করি। এবার বলো স্টেপ টু তে কি? স্টেপ টু তে ইনপুট নিলাম। কি ইনপুট নি? এই যে এর একটা মান ইনপুট নি, এর মান ইনপুট নি। ওকে, এবার স্টেপ থ্রি তে কি করি? স্টেপ থ্রি তে আমরা চেক করি। ওকে, কি চেক করি? এই যে মড টু ইকুয়াল ইকুয়াল 0 যদি সত্যি হয়, তাহলে যদি সত্যি হয় আমরা বলবো স্টেপ 5 এ যাই। এই যে যদি সত্যি হয় কোথায় যাবো? স্টেপ 4 এ যাই। স্টেপ 4 এ যাব। অন্যথায় এই যে অন্যথায় স্টেপ 5 এ যাব। স্টেপ 5 এ যাব। ওকে, এবার দেখো স্টেপ 4। স্টেপ 4 এ কি লিখবো? ধরো জোড় সংখ্যা সাফাই। এই যে জোড় সংখ্যা সাফাই, এই কথাটা লিখবো। এবং স্টেপ 6 অনুসরণ করি, মানে শেষ করি আর কি। স্টেপ 6 এ থাকবে শেষ করি, স্টেপ 6 অনুসরণ করি। আর স্টেপ 5 এ কি লিখে থাকবে? বিজোড় সংখ্যা সাফাই। এই যে বিজোড় সংখ্যা সাফাই, বিজোড় সংখ্যা সাফাই। ওকে, এবং স্টেপ 6 অনুসরণ করি। স্টেপ 6 অনুসরণ করি। আমি এটা কেন লিখে দিচ্ছি জানো? কারণ তোমার যে কত প্রোগ্রাম ক্লিয়ার হয়ে গেছে এখন বুঝতে পারবা। এটা করার পর পরে বুঝতে পারবা যে তোমার আসলে কতগুলা প্রোগ্রাম যে ক্লিয়ার হয়ে গেছে। ইভেন বোর্ড প্রশ্ন শুদ্ধ ক্লিয়ার হয়ে গেছে। এখনই প্রমাণ দেখাবো তোমাকে বোর্ড প্রশ্ন কতগুলা ক্লিয়ার হয়েছে এটা সব। ওকে, দেখো কত ইজি। দেখো কি বলেছি, যা আমি প্রোগ্রাম করেছি, যা আমি ফ্লো চার্ট করেছি, শুধু তাই লিখেছি, আর কিছু না। এই যে 2 দিয়ে ভাগ গেলে বললাম স্টেপ 4 এ যাব, অন্যথায় স্টেপ 5 এ যাব। স্টেপ 4 এ বলছি ভাগ গেলে জোড় সংখ্যা, স্টেপ 6 শেষ করে ফেলি। আর তো একটা প্রিন্ট করতে পারবে, সে দুইটা পারবে না। এবার দেখো যদি ভাগ না যায়, অন্যথায় স্টেপ 5 এ বলবে বিজোড় সংখ্যা সাফাই, স্টেপ 6 অনুসরণ করে শেষ করি। দেখো কত ইজি, কত ইজি। দেখো ক্লিয়ার কিনা সবার? সবার এই জোড় বেজোড়ের মাথা থেকে প্রবলেম গেছে কিনা সবাই একটু বলেন তো, ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা ক্লিয়ার কিনা বলেন। একজন বলছে ইংলিশে লিখেন। ইংলিশে বাংলায় করবা ফ্লো চার্ট, যারা বাংলা মিডিয়াম আছে ট্রাই করবা বাংলায় লিখতে, আর যারা এনসির আছো জাস্ট ট্রান্সলেট করবা। ওকে, ওকে, সবার কি ক্লিয়ার? ওকে ওকে, ফাইন ফাইন ফাইন। লিখছো? ময়মনসিংহ বোর্ডের এত সহজ প্রশ্ন করবে না, শেষ পর্যন্ত ক্লাস করেন। ময়মনসিংহ বোর্ড না, কোনো বোর্ডে সমস্যা থাকবে না, কোনো বোর্ডে প্রবলেম থাকবে না। লাস্ট দিন পর্যন্ত ক্লাসগুলো করেন। ওকে, আমি শেষ পর্যন্ত ক্লাসগুলো নিতে পারি কিনা দেখেন। ময়মনসিংহ বোর্ড বলে কথা নেই, গতবারও ময়মনসিংহ বোর্ড আমার স্টুডেন্ট 98 পাইছে। এত হার্ড প্রশ্ন। চট্টগ্রাম বোর্ডে দ্বিতীয় হার্ড হয়েছে, 100 2 জন পাইছে পুরো চট্টগ্রাম বোর্ডে। অন দা রেকর্ড বলতেছি, পাবলিক প্লেসে 2 জনে আইসিটি অ্যাসিস্ট্যান্টের স্টুডেন্ট। তা আপনি কি মনে করছেন? ইনশাল্লাহ কোনো নাম্বার বাদ যাবে না, এভাবেই পড়ানো হবে। আচ্ছা এবার আসেন, এদিকে তাকান, পেছনে আসেন, আবার ফ্লো চার্টটা আবার একটু দেখো। ইনপুট দিলাম, জাস্ট চেক করব, চেক করে যদি ইয়েস হয় ইভেন, নো হলে নাও। এখন একটা প্রশ্ন করি, যদি বলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য কিনা,
একটা সংখ্যা 8 গুণ দিব, সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য কিনা চেক করেন। এই 5 দ্বারা বিভাজ্যের জন্য চেক করেন। এটা যদি পরীক্ষা আসে তখন কি করবা? তখন কি করবা বলো? এটা যদি এক্সামে আসে তখন কি করবা? একটা সংখ্যাকে নিলাম ইনপুট, সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য কিনা, তখন কি করবা? সিম্পল হিসাব, সিম্পল হিসাব, জাস্ট এখানে 5 দিলে হয়ে গেল। এই যে এখানে 5 দিলে হয়ে গেল, কারণ যে সংখ্যাটা 5 দ্বারা ভাগ যাবে অবশ্যই 5 দ্বারা ভাগ গেলে তার বাক্সে 0 আসবে। ধরো আমি দিলাম 15, 15 5 দ্বারা ভাগ যাই, 5 দিয়ে যদি 15কে ভাগ করি বাকশেষ কত বলো? বাকশেষ কত? 0। তাহলে 7 দ্বারা বললে এখানে 7 দিলে শেষ, 9 দ্বারা বললে এখানে 9 দিলে শেষ, আর কিচ্ছু করা লাগবে না। যত দ্বারা বিভাজ্য বলবে বলুক, এই যে পেছনে প্রোগ্রামিং আবার আসেন, যত দ্বারা বিভাজ্য বলবে বলুক, তোমাকে বলা হলো একটা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের প্রোগ্রাম। তাহলে আমি তো জানি যেটা 5 দ্বারা বিভাজ্য সেটা অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে। এই যে যেটা 5 দ্বারা বিভাজ্য সেটা অবশ্যই, দেখো আমি অন্য কালারে কলম দিয়ে দেখাচ্ছি, 5 দ্বারা অবশ্যই ভাগ যাবে। এবং 5 দ্বারা ভাগ গেলে তো আর ইভেন নাম্বার বলতে পারবে না। ইভেন নাম্বার, অড নাম্বার, এই দুইটা স্পেশাল নাম শুধু 2 দিয়ে ভাগ গেলে, শুধু 2 দিয়ে ভাগ গেলে স্পেশাল নাম আছে জুড় বিজুড়, এগুলা হচ্ছে ইভেন নাম্বার, অড নাম্বার। তাহলে 5 দ্বারা ভাগ গেলে কি লিখবো স্যার? 5 দ্বারা ভাগ গেলে লিখবেন এই যে এটা printf divisible by 5। এই যে 5 দ্বারা ভাগ যায়, সংখ্যাটি 5 দ্বারা ভাগ যায়, ডিভিজিবল বাই 5, এটা হলো কাজ শেষ। আর যদি না যাই, 5 দ্বারা ভাগ না গেলে জাস্ট এই যে নট ডিভিজিবল বাই 5, আর কিচ্ছু করার দরকার নেই। সেম বাকিগুলো সব নট ডিভিজিবল বাই 5। ওকে, নট ডিভিজিবল বাই 5, আর কিচ্ছু করতে হবে না। দেখো কি সুন্দর সিস্টেম। ভাগ যদি যায় বলবে ডিভিজিবল বাই 5, 5 দ্বারা ভাগ যায়, আর যদি না যায় বলবে নট ডিভিজিবল বাই 5। 7 হলে m odd 7 equal equal 0, 7 দ্বারা যে সংখ্যাটি ভাগ যায় তাকে বলবো ডিভিজিবল বাই 7, আর না গেলে নট ডিভিজিবল বাই 7। তারপরে হচ্ছে 10 দ্বারা বললে m odd 10 equal equal 0, এই শর্ত মানলে ডিভিজিবল বাই 10, আর না মানলে নট ডিভিজিবল বাই 10। কারণ যে সংখ্যাটি 10 দ্বারা ভাগ যাবে সেই সংখ্যাটি তো 10 দ্বারা বিভাজ্য, যে সংখ্যাটি 7 দ্বারা ভাগ যায় সেই সংখ্যাটি তো 7 দ্বারা বিভাজ্য। দেখো এক টেকনিকে তোমার সমস্ত বিভাজ্যের প্রবলেম শেষ। এই একটা টেকনিক যে শিখতে পারছে তার সমস্ত বিভাজ্যের প্রবলেম শেষ। সবার কি ক্লিয়ার কিনা বলেন? সবার কি ক্লিয়ার কিনা বলেন তো? সবার কি ক্লিয়ার কিনা? ওকে, একজনে বলছে 5 ধাপ পর্যন্ত হয় না। ভাই শুনো, 5 ধাপ 4 ধাপ অ্যালগোরিদম এগুলো তোমার বিশ্লেষণের উপর, তুমি অ্যালগোরিদমটাকে যেভাবে করতে পারো সুন্দর করে, ঠিক আছে, এটাতে তোমার ভুল হবে না। ওকে, সুন্দর করে আরামসে তুমি তোমার ধাপগুলোকে বিশ্লেষণ করে স্যারকে বুঝাইতে পারলে হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তোমরা বলতেছো স্যার জিলাপির ফ্যাসের মতো প্রশ্ন করবে, কি রকম প্রশ্ন করে? এরকম প্রশ্ন আমি করাবো এখন। এটা শেষ করার সাথে সাথে কি রকম প্রশ্ন পরীক্ষায় হবে, সিকিউ এমসিকিউ করাবো। তোমার চিন্তা করতে হবে না, বললাম না ফুল প্যাকেজ, একেবারে সবকিছু পাবা, সৃজনশীল এমসিকিউ সব ফুল প্যাকেজ বলছি না? ওয়েট এন্ড সি, ওয়েট এন্ড সি। আচ্ছা, এবার দেখো, এবার দেখো ভালো করে খেয়াল করো। এবার দেখো, তোমরা অনেকে অ্যাডভান্স শিখতে চাচ্ছ, ওয়েট করো না একটু। আগে তোমাকে বেসিক না বুঝে অ্যাডভান্সে কিভাবে নিব? সব স্টুডেন্ট আর তোমার মতো না, সব স্টুডেন্ট আর তোমার মতো না। এখানে অনেকে শিখতে আসছে, ওদেরকে শিখতে দেন, ওদেরকে শিখতে দেন। এই যে এখানে কি হবে, জাস্ট এখানে এই যে অন্য কালার কালার ইউজ করলে এই যে এখানে এ মড 5 হবে, আর কিচ্ছু না। 5 দ্বারা ভাগ গেলে এখানে আর ইভেন লিখা যাবে না, কি লিখবেন? ডিভিজিবল বাই 5। আর এখানে লিখবেন কি? নট ডিভিজিবল বাই 5। সেম ফ্লো চার্ট, সেম অ্যালগোরিদম, আর কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এবার দেখো অ্যালগোরিদমটা নাকি কঠিন লাগে। এখানে কি কঠিন লাগতেছে একটু দেখো। শুরু করলাম, এর মান ইনপুট নিলাম, শুধু যে কথাটা তুমি প্রোগ্রামে লিখছো ওইটাই লিখছি। যদি বললাম যে যদি 5 দ্বারা ভাগ যায় সত্যি হয়, মনে করে যদি 5 দ্বারা ভাগ যায় সত্যি হয়, তাহলে বললাম যে দাপ সাইডে যাও, এই যে দাপ সাইডে যাবেন। আর যদি ভাগ না যায় তাহলে দাপ ফাঁসে যাবেন। জাস্ট এই কথাটাই বলছে, আর কিচ্ছু না। ওকে, দেখো আমি কি বলছি, 5 দ্বারা ভাগ যাইলে বললাম যে দাপ সাইডে যান, আর না গেলে বললাম কি? দাপ পাশে যান। আর কিছু বলছি? কিছুই বলি না। এই যে আবার দাপ সাইডে আসেন, দাপ সাইডে বলছেন কি? এই এখানে জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ গেলে না জোড় সংখ্যা লিখছেন, এখানে কি লিখবেন? হ্যাঁ, সংখ্যাটি 5 দ্বারা ভাগ যায়, এটা সাফাই। সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, এটি সাফাই।
এরপরে স্টেপ 6 মানে শেষ করে দিব, এটা এটা প্রিন্ট করতে পারলে শেষ। আর দাপ ওই যে 5 কি হবে, সংখ্যাটি বিভাজ্য নয় 5 দ্বারা, সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য নয়। তারপরে স্টেপ 6 শেষ করি। কি সুন্দর সিস্টেম দেখো, এখানে জাস্ট এখানে ব্রাঞ্চ গুলা খুলছি, শর্তটা এখানে দিছি, এই যে এখানে শর্তটা দিছি, শর্ত দিয়ে দুইটা ব্রাঞ্চ দিছি, একটা স্টেপ 4 এ একটা স্টেপ 5 এ। যদি শর্ত মানে তাহলে স্টেপ 4 এর কাজটা করবে, আর না মানলে স্টেপ 5 এর কাজটা করবে। সিম্পল হিসাব। ওকে, একেবারে সিম্পল হিসাব দেখেন, ঠিক আছে। ওকে, শুধু একজন বলছে স্যার শুধু 2 এর ক্ষেত্রে অর্ডার ইভেন হবে কি? 2 ছাড়া কি অন্য কোনো কিছুকে বিজুড় বলো? অড মানে তো বিজুড়, শব্দের অর্থ বিজুড়, আর ইভেন মানে জুড়। তো পৃথিবীতে 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি জুড় বিজুড় বলো কিনা? বলো না তো। তাহলে এই জন্য এই দুইজনের জন্য স্পেশাল নাম, বাকি সবার জন্য হচ্ছে অর্গন্ডিয়া। অর্গন্ডিয়া মানে কি? সবকিছু সবকিছু ডিভিজিবল বাই ডিভিজিবল বাই ডিভিজিবল বাই। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, একজন বলছে ক্লাসের মাঝখানে এসে কিছু বুঝতেছি না। আসলে কিছু বুঝতেছি না এটা বলিয়েন না, শুধু 6 ধাপ হয়। একজন বলছে স্যার শুধু 6 ধাপ হয়। তোমার ইচ্ছা, তুমি যত ধাপে প্রোগ্রামটা বুঝাই দিতে পারো। ওকে, এটা কোনো ম্যান্ডেটরি না, এমন কোনো কথা নাই যে তোমাকে যে এত, তবে সসীম ধাপে সম্পন্ন করার চেষ্টা করতে হয়। ওকে, জিনিসটাকে স্পষ্ট করে বেশি লম্বা না করা। আচ্ছা, তার ইংরেজিতে অ্যালগোরিদম দিলে ভালো লাগে। আসলে বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা বাংলায় লেখা বেটার, ইংলিশে লিখলে ধরো স্বাভাবিক। অনেক টিচার তো গ্রামে গঞ্জে খাতা চলে যায়, অনেক টিচার মাইন্ডও করতে পারে। এখন বাংলায় লিখলে তো 100% পিওর, তবে আমার মনে হয় না নাম্বার কাটবে। দুইটাই লিখতে পারবা, ইংলিশেও বাংলায় দুইটাই লিখতে পারবা। আচ্ছা, এবার দেখেন ভালো করে কথা শুনেন। এটা তো আমরা লিখলাম সুন্দর করে, এটা তো লিখলাম। এবার দ্বিতীয় স্টেপে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রামিংটা পড়াচ্ছি। এটা হলো কি, একটা বছর লিফ ইয়ার কিনা সেটা কিভাবে নির্ণয় করবো। সবাই প্রশ্ন লিখো যে একটি বছর লিফ ইয়ার কিনা সেটা কিভাবে নির্ণয় করবো। একটি বছর, এই যে একটি বছর লিফ ইয়ার কিনা সেটা কিভাবে নির্ণয় করবো বলো। একটি বছর লিফ ইয়ার মানে কি বলতো? লিফ ইয়ার মানে ফেব্রুয়ারি মাস নরমালি 28 দিন হয়, ফেব্রুয়ারি মাস হয় নরমালি 28টা দিন। কিন্তু যে বছর ফেব্রুয়ারি মানে 29 দিন হয়, 4 বছর পর পর সেটাকে আমরা লিফ ইয়ার বলি। তাহলে সবাই আমার সাথে একটা কথা বলো, লিফ ইয়ার হওয়ার শর্ত দুইটি। এতদিন পর্যন্ত অনেকে ভুল ভাবছো 4 দ্বারা ভাগ যাইলে লিফ ইয়ার, কিন্তু আজকে থেকে মনে রাখবা লিফ ইয়ারের শর্ত দুইটি। এটা আমার সাথে সাথে বলো, লিফ ইয়ার তৈরির শর্ত দুইটি। এক নাম্বার হচ্ছে বছর যদি 400 দ্বারা ভাগ যায়, এই যে একটু আগে শিখছেন রেগুলার, বছর যদি 400 দ্বারা ভাগ যায় লিফ ইয়ার বলা যাবে। কোন একটা বছর 400 দ্বারা ভাগ গেলে লিফ ইয়ার বলা যাবে। এটা হলো 1 নাম্বার শর্ত। তাহলে আমার সাথে সাথে বলেন একবার, সবাই একবার বলেন, একটা লিফ ইয়ার তৈরির শর্ত কয়টি? দুইটি। কি কি বলেন তো? 400 দ্বারা ভাগ গেলে লিফ ইয়ার বলা যাবে। আরেকটা শর্ত আছে, সেই শর্তটা কি? শর্তটা হচ্ছে কি, এই যে দেখেন 4 দ্বারা ভাগ যাবে, ভালো কথা, কিন্তু এই যে 4 দ্বারা একটু আগে ভাগ যাওয়া শিখেছি কিভাবে লিখতে হয়, কিন্তু 100 দ্বারা ভাগ যাইতে পারবে না। বুঝতে পারছেন? 100 দ্বারা ভাগ যাইতে পারবে না, এটাকে বলা হয় লিফ ইয়ার। আমার কথা মনোযোগ দিয়ে শোনেন, আবার সবাই আমার কথা আবার মনোযোগ দিয়ে শোনেন। কেউ যদি তোমাকে বলে বন্ধু বলো তো লিফ ইয়ার তৈরির শর্ত কয়টি, তুমি বলবা দুইটি। 1 নাম্বার 400 দ্বারা ভাগ যেতে হবে, আর নতুবা 4 দ্বারা ভাগ যাবে, 100 দ্বারা ভাগ যাবে না। এটার প্রমাণ কি? 2004 সাল, যেমন 2000 সাল লিফ ইয়ার, এটা ডিরেক্ট 400 দ্বারা ভাগ যায়। দেখো 2000 সাল হচ্ছে লিফ ইয়ার, এটা ডিরেক্ট 400 দ্বারা ভাগ যায়। ওকে, লিফ ইয়ার তো 2004 তো লিফ ইয়ার হবে, 2004 সাল, 2000 সাল লিফ ইয়ার হলো, 2004 লিফ ইয়ার। তাহলে স্যারকে কিভাবে তুমি ডিফাইন করবা? 4 হচ্ছে 2004 হচ্ছে 4 দ্বারা ভাগ যায়, 100 দ্বারা ভাগ যায়, এটা হচ্ছে কথা। 2004 কত দ্বারা ভাগ যায়? 4 দ্বারা যায়, তবে ভাগ যায় না কত দ্বারা? 100 দ্বারা যায় না। তাহলে আমি যদি তোমার বিয়ে মনে করো, বিয়ের আসরে তুমি পার্লার থেকে এসে সেজে গুজে বসে আছো, ভাগ্যক্রমে আমি ওখানে উপস্থিত, যাই তোমাকে বললাম এই তোমার নাম মনে করো কোন একটা নাম, আমি তোমাকে বললাম যে লিপ ইয়ার তৈরির শর্ত কয়টা, তোমাকে কিন্তু ওই দিনও পারতে হবে, বলো শর্ত কয়টা? দুইটা। স্যার লিপ ইয়ার তৈরির শর্ত দুইটা, কি কি বলো? 400 দ্বারা ভাগ গেলে লিপ ইয়ার, আর যদি 100 দ্বারা ভাগ যাবে না, 4 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, বিয়ের দিন বিয়ের আসরে শুদ্ধ বলতে পারতে হবে,
এইরকম করে এটাকে মনে ধারণ করো। দেখি আবার বলো, তাহলে সবাই কমেন্ট করো তো একবার, লিফ ইয়ার তৈরির শর্ত কয়টা? দেখি বলেন তো, লিফ ইয়ার তৈরির শর্ত কয়টা? তুমি মনে করো চট্টগ্রাম আসছো বেজবান খাইতে তানভীর স্যারের বাসায়, দেখি বলো তো লিফ ইয়ার তৈরির শর্ত কয়টা? ওকে ওকে, বলেন বলেন বলেন, সবাই কি দেখতেছেন? সবাই বলেন লিফ ইয়ার তৈরির শর্ত কয়টা বলেন। দেখি বলেন তো লিফ ইয়ার তৈরির শর্ত কয়টা? কি কি বলেন, কি কি শর্ত কয়টা বলেন, কি কি বলতে বলছি, কি কি বলেন? লিফ ইয়ার তৈরির শর্ত দুইটা তো আমিও বুঝলাম, কিন্তু কি কি সে দুইটা বলেন। লিফ ইয়ার তৈরির শর্ত দুইটা, কিন্তু কি কি সে দুইটা একটু বলেন, এই দুইটা একটু শুনি। লিফ ইয়ার তৈরির শর্ত দুইটা বুঝলাম, কিন্তু কি কি সে দুইটা একটু বলেন তো। ওকে, কি কি? এক বলেন, আমার সাথে সাথে একবার বলেন না, শুনে দেখি। যে বলেছে বিয়ে কপালে নাই, দেখবে সবার আগে সে বিয়ে করছে। সে যারা কপালে নাই বলে এরাই সবার আগে বিয়ে করে, এটাই হলো নিয়ম। তাহলে শর্ত কয়টা? দুইটা। একটা হচ্ছে কি, লিফ ইয়ার তৈরির শর্ত কয়টা? দুইটা। একটা হলো কি, আচ্ছা, 400 দ্বারা ভাগ যাবে, আরেকটা হচ্ছে এই যে, তাহলে তো কাজ শেষ, তাহলে তো কাজ শেষ। এই দুইটা শর্তর একটাও যদি মানে তাহলে আমরা লিফ ইয়ার বলতে পারবো, এরপরে কাজ শেষ। দেখেন এই যে ইনক্লুড, আচ্ছা এটা আমি ইয়াতে দেখাই, আমাদের বইতে দেখাই দিই তাহলে হবে। এটা তো লিখাই, তোমরা তো জিনিসটা বুঝছো। এই যে আমি আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই খুলেই দেখাচ্ছি, এখানে বইতে সুন্দর করে লেখা আছে, তোমরা সবাই অ্যাসেস নিয়ে নিবা। ঠিক আছে, যেহেতু বইটা একটা, তোমরা সবাই জানো এটা একটা, এটা একটা তোমরা বাজারের সবচেয়ে বেস্ট সেল বই, আইসিটি অ্যাসিস্ট্যান্ট। তো এই বইয়ের পিডিএফ দেওয়া যায় না, তো সুতরাং আমি তোমাকে বলবো স্ক্রিনশট নিও কয়েকটা পেজ যেগুলো দরকার হয়। কিন্তু আসলে আমাদের প্রাইভেসির কারণে, এই যে দেখো কত সুন্দর, আমি তোমাকে বুঝাই দিচ্ছি স্পষ্ট। ওকে, এটা যেহেতু একটা কপিরাইট করা বই, তুমি এটার পিডিএফ নিতে পারবা না, এবং এটা আইনত অপরাধ। এই যে এদিকে তাকান, এবং তোমরা জানো এটা আল্লাহর রহমতে বাংলাদেশের এইচএসসির জন্য বেস্ট আইসিটি বুক। যারা হয়তো অনেকে চিনো না দেখে আমাকে জানো না, কিন্তু যারা জানো না তারা চাইলে একবার আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক লিখে সার্চ করতে পারো, তাইলে বুঝে যাবা। এদিকে তাকান, এদিকে সবাই একটু তাকান দয়া করে, আমি বুঝাই দিচ্ছি। শুরু করলাম, ইনপুট নিলাম, এন্টার দেয়ার, এটা না লিখলেও চলে। এই যে ওয়াই এর মান ইনপুট হিসেবে নিলাম, যদি 400 দ্বারা ভাগ যায়, প্রথমে দেখো 400 দ্বারা ভাগ যায়, একটু আগে শিখাইছি বিট, এই যে এটা একটু আগে শিখাইছি না, লজিক্যাল অপারেটর, অথবা এইটা, অথবা এই যে দুইটার যে, এই দুইটা হয় এই শর্ত মানবে, না হয় এই শর্ত মানবে, এই হয় এই সাইড মানবে, অথবা না হয় এই সাইড মানবে। যদি মানে তাহলে আমি বলবো লিফ ইয়ার। আর যদি এই দুইটার একটাও মানে নাই, এই শর্তও মানে নাই, এই শর্তও মানে নাই, তখন বলবো নট লিফ ইয়ার। নট লিফ ইয়ার। সবাই একটু লিখে নাও, নতুন স্ক্রিনশট নাও। যে দেখো কি সুন্দর কথা, প্রথম কথা হলো যদি সে শর্ত দুইটার একটাও মানে, এই যে এটা অথবা এটা, এই দুইটা একসাথে নতুবা এটা, তাহলে বলবো লিফ ইয়ার। আর যদি একটাও না মানে, এটাও মানে নাই ওটাও মানে নাই, তাহলে বলবো নট লিফ ইয়ার। দুই শর্ত আছে তো, লিফ ইয়ার হওয়ার শর্ত কয়টি? দুইটি। দুই শর্তের একটাও মানে নাই, তাহলে নট লিফ ইয়ার। আর দুই শর্তের যে কোনো একটা মানলেই বলবো লিফ ইয়ার। সবার কি ক্লিয়ার কিনা বলেন, সবার কি ক্লিয়ার কিনা? এই যে এখানে আসেন, এবার এখানে দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এই যে চিত্রটা দেখেন, ইনপুট স্টার্ট, ইনপুট ওয়াই, ওয়াই হিসেবে ইনপুট হিসেবে নিলাম। ভালো করে খেয়াল করেন, শর্তগুলা লিখলাম, এই যে শর্ত দুইটা আছে দুইটাই লিখলাম। যদি সে ইয়েস হয়, এই যে পাশে ইয়েস লিখতে পারবা, কোনো সমস্যা নাই। যদি ইয়েস শর্ত মানে তাহলে বলবে লিফ ইয়ার, আর যদি নো হয় তাহলে বলবে নট লিফ ইয়ার। আর কোনো কিছুই না, একদম সিম্পল। এবার ফ্লো চার্ট আসো, শুরু করি, ওয়াই এর মান গ্রহণ করি। যদি 400 দ্বারা ভাগ করি, বাক্সে শূন্য হলে লিফ ইয়ার প্রদর্শন করি, আর নইলে দাপ 6 যায়। দেখো 6 যাব, লিফ ইয়ার প্রদর্শন করি মানে শেষ করি, দেখাই দিতে পারলে তো শেষ, আর ভেজাল করার দরকার নেই। দেখো 400 দ্বারা ভাগ গেছে, লিফ ইয়ার দেখাইছে, দাপ শেষ করে ফেলছে, কাজ শেষ, আর কোনো কিছু করতে হবে না। আর যদি অন্যথায় দাপ 4 আসে, আবার 4 আরেকটা স্টেপ দিলাম, আরেকটা শর্ত আছে, কোনটা? 4 দ্বারা ভাগ করি, বাক্সের শূন্য না হলে, প্রথমে 100 দ্বারা ভাগ করি, যদি বাক্সের শূন্য না হয় তাহলে কত দিয়ে ভাগ করবে? 4 দ্বারা ভাগ করবো। আর 4 দ্বারা ভাগ করলে দাপ 6 অনুসরণ করে লিফ ইয়ার দেখাবে, আর নতুবা লিফ ইয়ার দেখাবে, কাজ শেষ। কত সিম্পলি, এত সহজ ভাষায় লিখে দিচ্ছি। দেখো 5টা ধাপ, 6টা ধাপে, দেখো তো ক্লিয়ার কিনা? এই প্রশ্ন কোনোদিন, এই প্রশ্ন কোনোদিন
বলতো এই প্রশ্ন কোনোদিন ভুল হবে কিনা, এই প্রশ্ন কারো কোনোদিন ভুল হবে কিনা? এটা কিসের একটা দাগ দেখা যাচ্ছে না? এটা কোথায় দেখা যাচ্ছে সেটাই বুঝতেছি না। এটা কি আমাদের ফোনের দাগ নাকি ফেসবুকের বাগ? এটা বুঝতেছি না। এটা তোমার ডিসপ্লের দাগ না, চিন্তা করিও না। ওকে, যে দাগটা দেখা যাচ্ছে সেটা তোমার ফোনের ডিসপ্লের দাগ না। আমাকে একটু বলেন এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কার কার? এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কার কার একটু বলেন তো। একদম ক্লিয়ার। লিভ ইয়ার পারবেন তো? বিয়ের দিন পারবেন? ছেলেরা কোন দিন? তাহলে ছেলেরা কোন দিন বলবে বলো? মেয়েরা না হয় বিয়ের দিন পার্লার টার্লার মেকআপ দিয়ে সেজে সেইভাবে ন্যানো টেকনোলজি। আমার কাছে ন্যানো টেকনোলজি পড়ছো কে কে আছো? যারা আমার কাছে ন্যানো টেকনোলজি পড়ছে তারা এই যে মেয়েদের মেকআপ টেকআপ এগুলো ভালো বুঝে। অন্তত এই জিনিসটা ভালো বুঝে তারা, যে মেকআপের আসল রহস্য কোন টেকনোলজির ব্যাপার স্যাপার। আচ্ছা, এবার বোর্ড প্রশ্ন। তোমাদের মনে প্রশ্ন ছিল তো যে স্যার বোর্ড প্রশ্ন কি? তবে এর আগে এমসিকিউ গুলা দেখেন। আমি 10টা এমসিকিউ দিচ্ছি বোর্ড প্রশ্ন এই রিলেটেড। এই 10টা এমসিকিউ গুলো আগে দেখি কে কয়টা পারেন। এরপর আমরা সিকিউতে যাব। আল্লাহর রহমতে তুমি যতই আমার ক্লাস করবা, তোমাকে আমি এই জিনিসটা এনশিওর করব, তোমার সিকিউ আইসিটি রেজাল্ট খারাপ হয় কেন জানো? সবাই বেসিক বুঝে রে ভাই। স্লাইড কতগুলো বুঝাই টিচাররা সব বুঝে। নাম্বার ওয়ান, আইসিটি ম্যাথ লিখে লিখে পড়াতে হবে। তোমার সামনে লিখলে এটাই প্রকৃত শিক্ষা। দেখে দেখে পড়ানো এটা শিক্ষা কম। ঠিক আছে, এটা অবজার্ভ করতে পারে খুব কম সংখ্যক স্টুডেন্ট। আর দ্বিতীয় হলো, অবশ্যই তোমাকে সাথে সাথে সিকিউ এমসিকিউ দেখাই দিতে হবে। যদি তোমাকে সাথে সাথে সিকিউ এমসিকিউ দেখায় না দেয়, তাহলে জীবনে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। আজকে একটু পর রাত 9টায় এমসিকিউ বিশ্লেষণ ক্লাস আছে আমার আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে। অবশ্যই সবাই ক্লাস করবেন, অবশ্যই সবাই ক্লাস করবেন। এমসিকিউ বিশ্লেষণ ক্লাস সবাই করবেন। ঠিক আছে, এটা করলে আপনার অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। এটা এবার দেখেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের ভালো রেজাল্ট। এবার দেখেন, আমরা একটা প্রশ্ন এখন দেখব, সেটা হলো এই যে একটু আমি এই ফাইলটা ডাউনলোড করি। কোনটা? হ্যাঁ, এই যে দেখি বলেন তো কে কোনটা পারেন। সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলা হয়? যারা ক্লাস করতেছেন প্রত্যেক উত্তর দিবেন। যারা ক্লাস করতেছেন প্রত্যেক উত্তর দিবেন, আর কোনো কথা নেই। ঠিক আছে, সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে কি বলা হয় সবাই বলেন তো। সবাই বলেন তো। প্রথমে এক এক দিয়ে উত্তর দিবেন, এভাবে উত্তর দিবেন। এভাবে উত্তর দিবে এক। একের উত্তর কি? এভাবে উত্তর দিবেন। ঠিক আছে, বলো সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে কি বলা হয়? ক্লাস শেষ না, ক্লাস শেষ না, এখনো অনেক কিছু বাকি আছে। কি বলে ক্লাস শেষ? ক্লাস শেষ না, অনেক কিছু বাকি, অনেক কিছু বাকি। ওকে, সবাই লিখেন তো। সবাই লিখেন লিখেন লিখেন, দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা, ওকে, ফাইন। সবাই 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 লিখেন, সবাই লিখেন। একের খ, ইয়েস। এই যে এটাই হলো কথা। সকল ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা ইন্টিজার, ইন্টিজার বলা হবে। সকল ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনটা? ইন্টিজার। ঠিক আছে, ইন্টিজার সংখ্যাকে সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা বলা হয়। ঠিক আছে, এবার দেখেন ফ্লোট টাইপ ডেটা মেমোরিতে কত বাইট জায়গা দখল করে? অবশ্যই 4 বাইট। এগুলো মাথায় রাখবেন। যে আমি একটা লিস্ট লিখে দিচ্ছি সুন্দর করে, এটা মাথায় রাখবেন। ইন্টিজার ডাটা হলো 4 বাইট, ফ্লোট ডাটা হলো 4 বাইট। ঠিক আছে, ডাবল, ডাবলের ডাটা টাইপ 8 বাইট। ঠিক আছে, ক্যারেক্টার, ক্যারেক্টার 1 বাইট। এগুলা মুখস্থ রাখবেন। এই যে এখন থেকে শিখে রাখেন। এখানে 4 বাইট বললে একই কথা, 4 8 32 বাইট থেকে বিটে গেলে কয় বিট করে? 32 বিট। এটাও 32 বিট। এটা হলো 64 বিট। পরীক্ষায় অপশনে দুইভাবে ঘুরে আসতে পারে। আর এটা হলো 8 বিট। 1 বাইট সমান হলো 8 বিট। তাহলে 4 বাইট সমান 4 8 32 বিট। চার ফ্লোট হচ্ছে 4 বাইট। ফ্লোটের ডাটা কয় বাইট? 4 বাইট, 32 বিট। এটা বোর্ডে 3 4 বার আসছে ফ্লোটেরটা। ফ্লোটেরটা বোর্ডে, গত বোর্ডে 3 4 বার আসছে। আর ডাবলের হচ্ছে 8 বাইট, 8 8 64 বিট।
ঠিক আছে, আর সর্বশেষ হচ্ছে ক্যারেক্টার রাখবে। সবাইকে ক্লিয়ার কিনা বলেন তো, সবাই ক্লিয়ার কিনা? প্রথম দুইটা নৈর্ব্যক্তিক সবার ক্লিয়ার কিনা? আমি টোটাল 10টা এমসিকিউ দেখাবো ইনশাল্লাহ। এই রিলেটেড 10টা এমসিকিউর ব্যাখ্যা থেকে চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আচ্ছা, সবার কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার কিনা বলেন? সবার ক্লিয়ার কিনা বলেন তো এইটুকুতে? এইটুকুতে সবার ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, 2 এর গ, ফাইন। 2 এর গ নাম্বার, তাহলে ফ্লোটের জন্য কয় বাইট হবে? 4 বাইট। আচ্ছা, এবার পরের প্রশ্ন আসি। পরের প্রশ্ন আসেন 3। ডাবল ডাটা টাইপ নির্ধারণে মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন? দেখি এটা এখন বলেন তো। 3 নাম্বারটাও বোর্ড প্রশ্ন আসছে, দেখি ডাবলের জন্য কত বাইট। আমাকে যদি এখানে 64 বিট দিলেও একই কথা ছিল, এখানে যদি আমাকে বলতো 64 বিট, তাহলে এটাও একই উত্তর হতো। এই যে এটা উত্তর হতো, এটা ডাবল টাইপ নির্ধারণে, ঠিক আছে, কত বাইট জায়গা প্রয়োজন? কত বাইট? 8 বাইট, আর হলো 64 বিট, একই কথা। এই যে গত ক্লাসের পড়া কার কার মনে আছে? এটা বলেন, নিচের কোনটি সঠিক চলক? নিচের কোনটি সঠিক চলক বলেন? নিচের কোনটি সঠিক চলক বলেন তো, কোনটা নিচের কোনটি সঠিক চলক? 4 নাম্বারটা বলেন দেখি, কে কে বলেন। ওকে, ইন্টিজার 2 বাইট, ইন্টিজার 4 বাইট, 4 বাইট, 4 32 বিট। ওকে, দেখি বলেন তো, নিচের কোনটি সঠিক চলক? কমেন্ট কমেন্ট করেন, নিচের কোনটি সঠিক চলক? নিচের কোনটি সঠিক চলক কমেন্ট করেন তো, সবাই একটু কমেন্ট করেন, নিচের কোনটি সঠিক চলক? নিচের কোনটি সঠিক চলক কমেন্ট করেন। 4-এর গ নাম্বার, ইয়েস। কারণ শুনো, কারণ কেন কি এটা হবে না? নাম্বার দিয়ে কখনো বৈধ ভেরিয়েবল হতে পারে না, নাম্বার দিয়ে কখনো বৈধ ভেরিয়েবল হতে পারে না। এটা একটা হচ্ছে কি কিওয়ার্ড, প্রোগ্রামিং এর সংরক্ষিত শব্দ। ক্যারেক্টার হচ্ছে প্রোগ্রামিং একটা ডেটা টাইপ, ইন্টিজার যেরকম ডেটা টাইপ, ফ্লোট যেরকম ডেটা টাইপ, ক্যারেক্টারও সেম একটা ডেটা টাইপ। সুতরাং এটাও হবে না। দিস ইজ নট পসিবল, দিস ইজ দ্য পসিবল। ঠিক আছে, এটাই হচ্ছে কারেক্ট। ওকে, এটাই হচ্ছে কারেক্ট। দেখছো, এটা কনফিউজ করার জন্য দিছে এভাবে, যাতে তুমি এটা মাথায়ও না আনো। তুমি এটা মাথায়ও না আনো, যাতে তোমাকে কনফিউজ করার জন্য দিছে এটা। ওকে, এরকম একটা শব্দ। এবার পরের প্রশ্ন আসেন। 5 নাম্বার, দেখেন বোর্ড প্রশ্নের ভিত্তি কিভাবে আসে। এই যে একটু আগেই করাইলাম, এইটা কিভাবে করবেন দেখি, এটা কে কে পারেন? যে পাও 3,2, একটা পাও হলো 3,2, 5 mod 2 +3, এক্স এর মান কত? এটা কে করতে পারেন দেখি, আমি করে দিব না। 5 নাম্বার, একটু ওয়েট করব, সময় নিব, আমি একটু সময় নিব। 5 আর 6 দুইটাই এসএসসি 24-এর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নাম্বার এবং 6 নাম্বার দুইটাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখি আপনারা পারেন কিনা। 5 আর 6 দুইটা করেন। 5 আর 6 করেন তো, 5 কত 6 কত বলেন। যারা ভালো পারেন তারা সবাই উত্তর করার চেষ্টা করেন। যারা ভালো পারেন, ইনশাল্লাহ আমরা এইভাবেই ক্লাসগুলো করব। তোমরা যারা এখনো মিনি ম্যারাথন কোর্সে ভর্তি হন, এসএসসি 25, মাত্র 40 টাকার বিনিময়ে আই এডুকেশন পেজে নক করে ভর্তি হয়ে যাও। আর সেই সাথে যারা এসএসসি 26 ব্যাচ আছেন, তারা যদি ইবিআই, ইংলিশ বাংলা আইসিটি, বা তোমার আমার এইখানে যে কামব্যাক কোর্স গুলো আছে সেগুলোতে ভর্তি হতে চান, আই এডুকেশন পেজে নক দেন। আর আইসিটি তে তো ইনশাল্লাহ আমি আছি। ঠিক আছে, ক্লাস কোয়ালিটি তো দেখতেছো। ইনশাল্লাহ তোমার মাথায় কোনো ধরনের প্রবলেম থাকবে না। তোমাদের ছোট ভাই বোন এসএসসি 27 যারা আছে, যারা মাত্র এসএসসি দিয়েছে, এসএসসি 26, সবাইকে নিশ্চিন্তে ক্লাস সাজেস্ট করবা। এই প্ল্যাটফর্মের প্রত্যেকটা টিচার অত্যন্ত রিলায়েবল। মহসিন স্যারকে তোমরা চিনো, সুফিয়ান ভাই আছে, আরো যারা যারা আছেন, সবাই খুবই অ্যাক্টিভ এবং খুবই ক্লাস সম্পর্কে সচেতন। আচ্ছা, তাহলে এবার আসেন পরের প্রশ্ন আসি, পরের প্রশ্ন আসি। এবার পরের প্রশ্ন আসি। 5 নাম্বারটা যারা পারেন নাই আগে শিখে নেন। পাও 3,2 মানে হচ্ছে এটা, এটাকে এভাবে লেখা হয় প্রোগ্রামিং এর ভাষায়। পাও 3,2 যে কথা, এই কথাটা একই কথা। ঠিক আছে, এটাকে এভাবে লেখা হয়। তাহলে পাও 3,2 মানে বুঝবো কি, 3 স্কোয়ার। এই যে 3 স্কোয়ার প্লাস 5 mod 2, একটু আগে শিখছেন 2 দিয়ে 5 কে ভাগ করলে ভাগশেষ কত থাকে? ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে 1। 2 দিয়ে যখন 5 কে ভাগ করব, 5 দিয়ে, এই যে 5 mod 2 মানে কি, ভাগশেষ হচ্ছে 1, এই যে 1। এরপর হচ্ছে 3, তাহলে কত হলো? 3 তারিখে 9 যোগ 1 যোগ 3, তাহলে 13। উত্তর হচ্ছে 13। যারা উত্তর 13 দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে। আর যারা বুঝেন না, আবার একটু তাকান, আরেকবার বলি। সেটা কি? একটা সংখ্যার পাও 3,2 মানে 3 স্কোয়ার, 3-এর উপর পাওয়ার। আর 5 mod 2 মানে হলো 1, কেন? মড দ্বারা ভাগশেষ বোঝাই। আর +3, তাহলে 9 + 1 + 3,
তার মানে উত্তর হচ্ছে 13। ঠিক আছে, ওকে, সবকিছু বুঝাইতে পারছি। আচ্ছা এবার দেখেন পরের প্রশ্ন, যারা এটা পেরেছেন 6 নাম্বারটা উত্তর করেন। 6 নাম্বারটা কে পারেন দেখি। 6 নাম্বারটা আরো সহজ। 6 নাম্বারটা তো আরো সহজ, দেখি পারেন কিনা, কে পারেন। 6-এর উত্তর বলেছে অনেকেই, অনেকেই বলতেছে 6-এর উত্তর গ, অনেকে বলেছ ডি। 5-এর উত্তর, 5-এর উত্তর তো শেষ। 6-এর উত্তর বলেন এবার দেখি, 6-এর উত্তর কে পারেন। তোমরা একটা কাজ করো, যারা অন্য লাইভে চলে যাচ্ছ তারা মাইডেতে যাও, মাইডেতে গিয়ে ওখান থেকে লাইভটা ক্লিক করো, তাহলে দেখতে পারবা। ঠিক আছে, আর বের হো কেন ঘন ঘন, একবার ঢুকলেই তো বসে থাকতে পারো। লাইভ থেকে বের হওয়ার কারণটা কি? ঠিক আছে, ওকে। আমরা পিডিএফটা আবার একটু ওপেন করি, এটা ক্লোজ হয়ে গেছে। ওই যে অফিসে ডিস্টার্ব করতেছে এই জন্য। এদিকে তাকান, এই যে এখানে আছে। এই যে দেখেন, একেবারে ইজি, বারবার বলতেছিলাম। 6 নাম্বারটা একটু বুঝাই দিই, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। দিকে তাকান, 6 নাম্বার কি? 6 নাম্বার কি বলেন? একবারে সহজ, দেখেন। প্রথমে বলো তো এক্স এর মান কত? এক্স এর মান 10, তাহলে ওয়াই সমান এক্স ইন্টু 5। ওয়াই সমান এক্স ইন্টু 5 মানে এক্স এর মান 10, 10 গুণ 5, তাহলে কত হবে? 50। তাহলে 50 হবে, ওয়াই এর মান হবে 50। আর ওয়াই লাস্টে কত? 50 মড 3, তার মানে 3 দিয়ে 50-কে ভাগ করো, ভাগশেষ কত থাকবে? এই যে ভাগশেষ থাকবে হলো 2। দেখছো আজকে যা পড়াইছে রিলেটেড প্রশ্ন। ভাগশেষ কত? 50-কে 3 দিয়ে ভাগ করলে কত? 3 ষোলো 48, অবশিষ্ট কত হলো? অবশিষ্ট 2। এই যে অবশিষ্ট হলো 2, উত্তর হচ্ছে গ। তাহলে দেখো আবার একটু খেয়াল করে যারা পারো নাই, 10, এই যে এক্স এর মান 10, এখানে এক্স এর মানটা বসাইছি 10। 10 গুণ 5 মানে 5×10 = 50। অনেকে বলবে প্রোগ্রামিং স্কিপ করব। প্রোগ্রামিং স্কিপ করলে তুমি এই এমসিকিউ গুলো কেমনে পারবা? এই যে যার বেসিক ক্লিয়ার নাই, যে বিভাজ্যের অঙ্ক পারে না, সে এই অঙ্কের উত্তর পারবে। আজকের বেসিক পড়াশোনার একটা টেকনিক আছে, ধরন আছে। ওই যে বলে না, ওকে যার ডং সুন্দর সে সুন্দর না হলেও সুন্দর। মানুষের একটা জিনিস কথা শুনবা, তোমার প্রিপারেশন সবাই পড়াশোনা করতেছে এখনকার যুগে, কিন্তু যে মানুষটা আলটিমেটলি খুবই স্মার্ট, যার পড়ার এপ্রোচ সুন্দর, যে সবচেয়ে শর্টকাটে ভালো মতো এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করতে পারে, সেই হলো বেস্ট, তার রেজাল্টই ভালো হয় আলটিমেটলি। ওকে, এই জন্য সবসময় শুধু থিওরি পড়বা না, থিওরির সাথে সাথে সিকিউ এমসিকিউ এগুলো প্র্যাকটিস রাখবা। ওকে, এটাই হচ্ছে স্মার্টনেস পড়াশোনা। আচ্ছা এবার পরবর্তী প্রশ্ন আসেন, এটা আসেন এবার 7 নাম্বার। এক্স এর মান 5 হলে এক্সপ্রেশন এক্স প্লাস 15, এটা একেবারে সহজ, এটা এইভাবে দেয় না আসলে। এটা আসলে আমি বলি, প্রশ্ন আমার টাইপার মনে করছে হয়তো এটা আমি ভুল লিখছিলাম, কিন্তু এটা এভাবে দিছিল। এটা হচ্ছে এইভাবে, এই যে এক্স প্লাস সমান 5। ঠিক আছে, হ্যাঁ, এভাবে এভাবে লিখছে প্রশ্ন। ঠিক আছে, টাইপার মেবি এটা বুঝতে পারে নাই। দাঁড়াও আমি প্রশ্নটা একটু দেখে তারপর বলতেছি কিভাবে যেন প্রশ্নটা আসছিল। সবাই একটু বলেন তো ক্লিয়ার কিনা, আগে বলেন পারতেছেন সবাই, কি পারতেছেন জিনিসগুলা? হ্যাঁ, এভাবে আসছে পরীক্ষা, প্রশ্নটা এভাবে আসছে, এভাবে আসছে। দেখো ভালো করে খেয়াল করো, এই জিনিসটা কি জানো? এই জিনিসটা লিখা যে কথা, এই জিনিসটা লিখা যে কথা, এক্স সমান এক্স প্লাস 5 লিখে একই কথা। এই যে এটাই হলো আসল কথা। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে এক্স প্লাস সমান 1 এইরকম তো। এই জিনিসটা লিখা যে কথা, এটা সমান এটা লিখে একই কথা। আজকে থেকে মনে রাখবেন, তোমাকে যদি কেউ এভাবে দেয়, তোমাকে যদি কেউ এভাবে দেয়, কখনো বলবা না এটা ভুল, এটা ভুল বলবা না। এটার মানে হলো কি জানো? এটার মানে হলো এক্স সমান এক্স প্লাস 2, এটার মানে হলো এটা। ঠিক সেম এখানেও দেখো, এখানেও যখন কি করবে, এই যে এক্স সমান, এই যে এভাবে দিবে এক্স প্লাস সমান হচ্ছে 15, এটার মানেও হলো এরকম, এক্স সমান এক্স প্লাস 15। যারা এগুলো পারে না তারা এই অঙ্ক মিলাইতে পারবে না। এবং এক্স এর মান হচ্ছে কত? এক্স এর মান হচ্ছে 5, 5 আর 15 কত হবে? 20, উত্তর হবে 20। ঠিক আছে, তাহলে যে এই জিনিসটা বুঝতে পারে না, যে এটাকে এভাবে লিখতে জানে না, সে কখনোই অঙ্ক পারবে না। এটা পরীক্ষা এভাবেই ছিল। এই যে দেখো আমার টাইপার ও বুঝে নাই, ও মনে করছে যে স্যার ভুল লিখছে, টাইপিংটা ভুল লিখছে, কিন্তু আমি আসলে ভুল লিখছি না, আমি কারেক্টে লিখছি। উনি মনে করছে এটা হয়তো আমার আমার লিখাই হ্যান্ড রাইটিংটা ভুল ছিল। সবাই কি বুঝতে পেরেছেন? ওকে,
স্যার আমি আইসিটি অ্যাসিস্ট্যান্টের জন্য প্রোগ্রাম অ্যান্সার করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ অবশ্যই। এগুলা তো বলতে হবে না ইনশাল্লাহ, তুমি কেউ যদি একবার আমার ক্লাস কমপ্লিট করতে পারো, তুমি প্রাইভেট পড়াবা আইসিটি অ্যাসিস্ট্যান্ট, কি বলে না বলে, ইনশাল্লাহ। আচ্ছা এবার দেখেন পরের প্রশ্ন আসেন। এটা ডাবল ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার, এটা পারা দরকার, এটা পারা দরকার, এটা পারা দরকার, এটা আমি প্রথম ক্লাসে পড়াইছি। এই যে লং ফ্লোট, এটা নিয়ে আমি সময় নষ্ট করতেছি না, এটা পারা দরকার। লং ফ্লোট, ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার, ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার, স্ট্রিং এর ফরম্যাট স্পেসিফায়ার, স্ট্রিং, স্ট্রিং এর ফরম্যাট স্পেসিফায়ার। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লোটের, এটা হচ্ছে কিসের, ফ্লোটের। আর এটা কিসের, ইন্টিজারের। আর এটা হচ্ছে কিসের, ডাবলের। উত্তর হবে কোনটা তাহলে? উত্তর হবে এলএফ, পার্সেন্ট এলএফ। উত্তর হবে গ নাম্বার, পার্সেন্ট এলএফ, লং ফ্লোট। ঠিক আছে, লং ফ্লোট মানে হচ্ছে ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার। একটু আগেও শিখছো এটার, এটার ডাটা রেঞ্জ কত বলো, ডাটা টাইপ কত, এটার কয় বিট? 8 বাইট। কয় বিট? 64 বিট। বাইট আর বিটের মধ্যে গুলাই ফেলবান। আচ্ছা এবার 8 নাম্বার গেল, 8 নাম্বার তাহলে গেল। এবার দেখি 9 নাম্বারটা কে বলেন। সি প্রোগ্রামিং ভাষা সুইচ কি, দেখি এটা বলতে পারেন কিনা। 9 নাম্বার কে কে বলতে পারেন দেখি, 9 নাম্বারের উত্তরগুলো দেখতে চাচ্ছি, 9 নাম্বারের উত্তরগুলো দেখতে চাচ্ছি, 9 নাম্বারের উত্তরগুলো দেখতে চাচ্ছি, ভালো করে বলেন। 9 নাম্বারের উত্তরগুলো দেখতে চাচ্ছি। তোমাদের ক্লাস কেমন লাগতেছে একটু বলো তো, সবার ক্লাস কেমন লাগতেছে, আমরা কি রাইট ওয়েতে আছি কিনা? একটা প্রোগ্রাম রিলেটেড পড়া পড়ে সাথে সাথে প্র্যাকটিস করা, সাথে সাথে বোর্ড কোয়েশ্চেন সলভ করা, আমরা কি রাইট ওয়েতে আছি কিনা একটু বলেন তো, একটু বলেন তো রাইট ওয়েতে আছি কিনা। ওকে আচ্ছা ফাইন। এবার বলো 9 নাম্বারটা একটু বলো, 9 নাম্বারটা একটু বলো তো দ্রুত গতিতে, যারা যারা বলতেছো 9 নাম্বারটা একটু বলো। ওকে 9 নাম্বারটা একটু বলো দ্রুত গতিতে, 9 নাম্বারটা বলো। সবাই এভাবে উত্তর লিখবে, না হলে আমি বুঝতে পারি না তুমি কয় নাম্বার উত্তর দিচ্ছ। 9 নাম্বারটা কি, এভাবে উত্তর লিখো সবাই। 9 এর ক বলতেছো। সি প্রোগ্রামিং এর সুইচ কি, একজনে বলছো 9 এর ক। 9 এর গ লিখতেছো কিবোর্ড, সুইচ বলে কিবোর্ড। আল্লাহ আল্লাহ আল্লাহ। শুনেন শুনেন, মুখস্থ উত্তর করেন কেন? 9-এর তো এখানে উত্তরই নাই। 9-এর তো এখানে উত্তর আছে, এটা ভেরিয়েবল হবে না, এটা অবৈধ ভেরিয়েবল, এটা ফাংশনও হবে না, এটা অপারেন্ডও হবে না, এটা কিবোর্ড না, এটা উত্তর হচ্ছে কিওয়ার্ড। ভুল উত্তর কেন লিখেন? আমি তো দেখতেছি আপনারা ভুল লিখেন কিনা। কিওয়ার্ড আমি দেখতেছি, এটা কিবোর্ড লিখছে উনি ভুলে। কিওয়ার্ড সংরক্ষিত শব্দ। প্রোগ্রামিং এ সুইচ হলো একটা কিওয়ার্ড, সংরক্ষিত শব্দ। সুইচ কেস প্রোগ্রাম আছে না, সুইচ কেস। তাহলে ইন্টিজার, ফ্লো, ডাবল, প্রোগ্রামিং এ যে শব্দগুলা ব্যবহৃত হয়, ঠিক কিনা, এই শব্দগুলাকে বলা হয় কিওয়ার্ড। ঠিক আছে, দেখিও আমাদের এমসিকিউ বইতে লিস্ট দেওয়া আছে সুন্দর করে, 32টা। এগুলো একবার রিডিং করবা পরীক্ষার আগের দিন রাতে, একদম আগের দিন রাতে এগুলো একবার রিডিং দিয়ে ফেলবা, যে কিওয়ার্ড যেগুলো আছে নৈর্ব্যক্তিক, যাতে আসলে পারো। ওকে আচ্ছা এবার দেখো লাস্টে আসো। সি প্রোগ্রামিং ডাটা আউটপুটের জন্য ব্যবহৃত ফাংশন কোনটি? দেখি বলো, সি প্রোগ্রামিং ডাটা আউটপুটের জন্য ব্যবহৃত ফাংশন কোনটি? সি প্রোগ্রামিং ডাটা আউটপুটের জন্য ব্যবহৃত ফাংশন কোনটি? সি প্রোগ্রামিং ডাটা আউটপুটের জন্য ব্যবহৃত ফাংশন কোনটি? ঠিক আছে, সি প্রোগ্রামিং ডাটা আউটপুটের জন্য। ওকে, অনেকে এখন বলতেছে উত্তর নাই। এই তোমরা তো ভালোই আছো, এরকম না। আচ্ছা, সি প্রোগ্রামিং ডাটা আউটপুটের জন্য, ঠিক আছে। আচ্ছা 10-এর ক, প্রিন্টএফ, ইয়াস। কারণ আমরা জানি সি প্রোগ্রামিং এর এটা হলো ইনপুট ফাংশন, স্ক্যানএফ কে বলা হয় ইনপুট ফাংশন, আর এটাকে বলা হয় প্রিন্টএফ কে বলা হয় আউটপুট ফাংশন। এখন সবাই বলেন তো কার কয়টা হয়েছে, মিথ্যা কথা বলবেন না, কার কয়টা হয়েছে বলেন। এটা বললে আমরা তারপরে বইতে চলে যাব, আমরা আবার পুনরায় বইতে চলে যাব, বোর্ড প্রশ্ন সলভিং। বোর্ডে কিরকম প্রশ্ন হয়েছে আজকের লেকচার থেকে সেটা আমরা দেখবো এখন। বোর্ডে কিরকম প্রশ্ন হয়েছে আজকের লেকচার থেকে হুবহু দেখো, আমার বইয়ে যেভাবে তোমাকে ব্যাখ্যা করছে এভাবেই প্রশ্ন হয়েছে। ওয়েট এন্ড সি, না হলে দেখবেন এখন। এই যে ওয়েট এন্ড সি, এদিকে তাকান। ওকে, আমি তাহলে চিটাগং বোর্ডের প্রশ্নে চলে যাই। চিটাগং বোর্ডে ম্যাক্সিমাম এই টাইপের প্রশ্ন একটু সবচেয়ে বেশি আসছে চিটাগং বোর্ডে। চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্ট যারা আছে দেখেন, ঢাকা বোর্ডে কি প্রশ্ন আসছে উত্তর সহ। এই যে ঢাকা বোর্ডে 24-এ প্রশ্ন আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার করা আছে। এই যে ঢাকা বোর্ড 24, এদিকে তাকান। তারপর চট্টগ্রাম বোর্ডেরটা আমরা একটু দেখাই, তাহলে আমরা বুঝতে পারবো
যে চট্টগ্রাম বোর্ডের যে প্রশ্নটা সেটার সাথে এটার খুবই মিল। এই যে এই প্রশ্নটা আগে এটা করার আগে 23 করে আসি, চট্টগ্রাম বোর্ড 23 প্রশ্নটা করে আসি, তারপর হচ্ছে এটা করবো। ওকে, এই যে আসছি, দেখেন এবার আসেন, প্রথমে দেখেন। আচ্ছা, দুইটা বাদে সব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার এবার কেউ কথা বলবেন না, এবার সবাই মোবাইলটা সুন্দর করে রেখেন, রেখে মনোযোগ দিয়ে সৃজনশীল দেখেন, কারণ সৃজনশীল প্রশ্ন কিরকম হয় সেটা একটু দেখেন ধারণা। চিটাগং বোর্ড 2023 আজকের লেকচার থেকে হুবহু প্রশ্ন আসছে, দেখো। আইসিটি শিক্ষক কোন সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম লিখালেন। আমি পড়াইছি একটা সংখ্যা জোড় কিনা বিজোড় সেটা। তিনি বললেন একই লজিক ব্যবহার করে, ওই লজিকটাই ব্যবহার করে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাও নির্ণয় করা যায়। যায় কি যায় না? করছি না আজকে 3 দ্বারা, 5 দ্বারা, 7 দ্বারা। এই যে দেখেন লুপ কি, লুপ হলো পুনরাবৃত্তি করা, আমরা পড়বো ইন ডিটেলসে পড়বো। লুপ হলো একটি সংখ্যার কি করা, একটা একটা নির্দেশের পুনরাবৃত্তি করা। ঠিক আছে, প্রোগ্রামিং এ যখন কোনো পুনরাবৃত্তির প্রয়োজন হয় তখন আমরা কিসের সাহায্য নিব? লুপের। এগুলো আমি ডিটেলস পড়াবো সংজ্ঞা সহ। প্রত্যেক প্রোগ্রামের 3টে অংশ থাকে, কি কি বলতো? ইনপুট, প্রসেস, আউটপুট। প্রোগ্রামিং এর সংগঠন কয়টি? 3টি। কি কি? ইনপুট, প্রসেস, আউটপুট। এই যে প্রত্যেক প্রোগ্রামিং এর ইউজার থেকে কিছু ডাটা ইনপুট হিসেবে গ্রহণ করে, প্রদত্ত ডাটাকে প্রসেস করে এবং আমরা আউটপুট পাই। এভাবেই সুন্দর করে লিখবেন। এবার দেখেন, উদ্দীপকের লিখিত প্রোগ্রামের জন্য একটি ফ্লো চার্ট, জোড় বিজোড় নির্ণয়ের ফ্লো চার্ট। এই যে একটু আগে যেটা মজা করে শিখাইলাম, দেখেন ইনপুট নিবেন, সত্যি হলে জোড় সংখ্যা, না হলে বিজোড় সংখ্যা। আপনার মনে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে বাংলা লিখলে হবে? ফ্লো চার্ট অ্যালগরিদমে বাংলা ইংরেজি কোনো ফ্যাক্টর না, যেমনে মন সেমনে লিখতে পারবেন ফ্লো চার্ট আর অ্যালগরিদম। ঠিক আছে, তাহলে দেখেন ইনপুট, এভাবে দেখাই দিবেন ইনপুট, এভাবে ইয়েস হলে জোড় সংখ্যা, নো হলে বিজোড় সংখ্যা। এটা তো করাইছি আজকে। এবার লাস্টে দেখো, উদ্দীপকের শিক্ষকের বলা ধারণাটি সি প্রোগ্রাম লিখে ফলাফল বিশ্লেষণ করে দেখাও। এই যে বলা হয়েছে এটা দেখো, 3 দ্বারা, তিনি বলছেন একই লজিক ব্যবহার করে। শিক্ষক কি বলছে? 3 দ্বারা বিভাজ্য। অনেকেই 90% স্টুডেন্ট পোলাফাইন বুঝে না, যে প্রশ্ন তারা মনে করছে কি ওই সংখ্যা শিক্ষক স্যার যেটা পড়াইছে এটা। এই জোড় বিজোড় নির্ণয় প্রোগ্রাম লিখে দিয়ে চলে আসে। স্যার জোড় বিজোড় নির্ণয় প্রোগ্রাম বলে নাই, স্যার বলছে স্যার যেটা ধারণা দিছে, এই যে ধারণা দিচ্ছেন একই লজিক ব্যবহার করে, এটা হলো তার ধারণা। ওই ধারণা ব্যবহার করাটাই বিশ্লেষণ করে দেখাতে পারে 3 দ্বারা বিভাজ্য। তাহলে এদিকে আসেন, একদম সহজ। দেখেন 3 দ্বারা বিভাজ্য, এই যে দেখেন স্টুডিও ডট এস মেইন, একটা মান নিলাম, 3 দ্বারা ডিভিজিবল বাই 3, নট ডিভিজিবল বাই 3। এবং বিশ্লেষণ করতে যেহেতু বলছে পরীক্ষায়, অবশ্যই উত্তর এটা, অবশ্যই উত্তর এটা লিখতে হবে যে এ মড 3 হলো, এর মানকে 3 দিয়ে ভাগ করে বাক্সের যাচাই করা। যদি 0 হয় তাহলে 3 দিয়ে ভাগ যাবে, আর 0 না হলে 3 দ্বারা বিভাজ্য হবে, অন্যথায় 3 দ্বারা বিভাজ্য হবে না। সবার ক্লিয়ার কিনা দেখেন, উত্তরটা লিখেন। এই শোনেন, এগুলো সব বইতে আছে। সৃজনশীল আমি বোর্ড প্রশ্ন পড়াচ্ছি, এগুলা তোমার হাতে তো অবশ্যই কোনো না কোনো বই আছে, এগুলো সব বইতে আছে। ঠিক আছে, এমন না যে তোমার আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই কিনতে হবে। আইস গাইডের যা তোমার গাইডেও আছে এগুলা, তবে গাইডে হচ্ছে হাজার হাজার। আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইতে প্রত্যেক অধ্যায় শেষে 30-35টা করে সৃজনশীল উত্তর সহ দেওয়া আছে। এখন তোমার পরীক্ষার আগের দিন রাতে প্রস্তুতির 95% ইজি হয়ে যায়, কারণ তুমি কি বাদ দিবে এটাও চিন্তা করতে হয় না, তুমি কি পড়বে এটাও চিন্তা করতে হয় না, আর টাকাও বেশি তো না, 500-600 টাকা। ঠিক আছে, তখন তুমি কি করে ইজিলি পড়ে ফেলতে পারো। এটাই হলো এই বইয়ের সুবিধা, অন্য কোনো সুবিধা এখানে তুমি যেটা বলতেছি উত্তর সহ যেহেতু দেওয়া। এবার আসেন পরের প্রশ্ন আসি। পরের প্রশ্ন এটা গেল, এটা নিয়ে আমরা সময় কাটাবো না, আমাদের মেইন প্রশ্ন হচ্ছে এটা। এই যে চ্যালেঞ্জ করলাম, এটা কোনো না কোনো বোর্ডে আসবে, এবার এই রিলেটেড একটা প্রশ্ন আসবেই, এই কোনো না কোনো বোর্ডে কপি হবে। এই প্রশ্নটা কপি হবে চট্টগ্রাম বোর্ড 24-এর, খুবই স্মার্ট একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, সবাই একবার ওকে লিখেন, তারপর এটা বুঝাই দিচ্ছি। এটা এত সুন্দর করে বুঝাই দিব, জীবনে ভুল হবে না। ঠিক আছে, চট্টগ্রাম বোর্ড 24-এর প্রশ্নটা বুঝাই দিচ্ছি, সবাই একবার ওকে লিখেন, তারপর সবাই একবার ওকে লিখেন, তারপর চট্টগ্রাম বোর্ড 24-এর প্রশ্নটা বুঝাই দিচ্ছি। ওকে, কি উল্টা পাল্টা কথা বল, এত সুন্দর এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পড়াচ্ছে, এটা তো তুমি রিডিং পড়েও বুঝবা না। এই সৃজনশীলটা, এই সৃজনশীলটা তুমি রিডিং পড়েও বুঝবা। তোমরা যদি উল্টা পাল্টা কমেন্ট করো, এই কেমন বিচার? তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি দেখি, সবাই একবার ওকে লিখেন, তারপর মন থেকে ওকে লিখেন। স্যার বিয়ের দিন এসে আমার অ্যান্সার করলে উত্তর করতে পারবো। দেখিও কিন্তু যদি ভুলক্রমে দেখা সাক্ষাৎ হয়ে যায়, যেমন রাস্তাঘাটে বের হয়ে। অনলাইনে তো একটা অসুবিধাই আছে। অসুবিধা কি জানো? আমরা যারা অনলাইনে পড়াই, অনেকেই দেখা যায় কি আমাকে চিনে, আমি চিনি না, কারণ তুমি আমাকে দেখতেছো, এখন আমি কি তোমাকে দেখতেছি? ঠিক কিনা? তো এটা একটা কথা। এটা স্কিপ না, এটা একদম সহজ। এটা স্কিপ না, এটা একেবারে ইজি। এটা কেন স্কিপ করবেন? দেখেন বলা হয়েছে কি, আমি একটু পরে শোনাই আগে।
একাদশ শ্রেণীর শিক্ষার্থী সি ভাষার একটি প্রোগ্রাম তৈরি করলো। প্রোগ্রামটিতে কোন সংখ্যা ইনপুট দিলে তা যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে দেখাবে ফ্লাওয়ার, 7 দ্বারা বিভাজ্য হলে তাহলে দেখাবে রিভার, যদি উভয় দ্বারা বিভাজ্য হয় তখন দেখাবে গুড, কোনটাই দ্বারা বিভাজ্য না হলে বলবে ট্রাই এগেইন। কি সুন্দর কথা দেখো, বলছে 5 দ্বারা বিভাজ্য হলে ভালো কথা ফ্লাওয়ার, 7 দ্বারা হলে রিভার, যদি 5 ও 7 উভয় দ্বারা যায় তাহলে বলবে কি গুড, আর যদি কোনোটাই দ্বারা না যায় তাহলে বলবে ট্রাই এগেইন। একেবারে ইজি, একেবারে ইজি। দেখেন প্রথমে আপনি নাম্বার ইনপুট নিলেন, এই যে নাম্বার ইনপুট হিসেবে নিলাম, নাম্বারটা ইনপুট নিলাম, ভালো করে খেয়াল করে এদিকে তাকাও, একেবারে ইজি। নাম্বারটা ইনপুট হিসেবে নিলাম স্ক্যানএফ, এই যে এটা এটা একটু 5 করে দাও যারা, ও এই যে এটা যদি নাম্বারটা 5 দ্বারা ভাগ যায় এবং 7 দ্বারা ভাগ যায়, আগে দুইটাই দাও, 5 দ্বারা এবং 7 দ্বারা ভাগ গেলে সে বলবে গুড, ভালো ছেলে। এবার মনে করো সে 5 দ্বারা 7 দ্বারা যায়নি, শুধু যেমন কিছু সংখ্যা আছে না শুধু 5 দ্বারা যায়, 25 35 মনে করো আমি দিলাম 35, তাহলে সে দেখাবে গুড। আমার কথাটা একটু বুঝেন সবাই, একবার হাসেন না, একবার হাসেন আগে তারপরে ক্লাস নিব। এটা না না হাসলে বুঝবেন না, আবার পাগলের মতো হাসতে পারবেন না, একটু মুসকি মুসকি হাসবেন আর কি। কারণ কেন, কারণ মনটাকে যদি এরকম কুচকায় রাখেন দেখবেন যে পড়া মনে ঢুকবে না। একটু হাসবেন ক্লাসে, তারপর পাশে আবার বন্ধু বান্ধবী রাখা হাসিও না, এমনি ক্লাসে হাসো, আর অনলাইনে হাসলে গুণা হবে না, ঠিক আছে? সামনাসামনি হাসলে কিন্তু গুণা হবে, কিন্তু অনলাইনে হাসি টাসি দিলে গুণা নাই। ওকে, তাহলে এবার দেখেন একটু ভালো করে জিনিসটা বুঝাই, আহ একেবারে সিম্পলি একটু বুঝাই আমি, একেবারে এত সহজে বুঝাবো তুমি কল্পনা করতে পারবে না। এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। যদি 35 নিই, 5 দ্বারাও ভাগ যায় 7 দ্বারাও ভাগ যায়, লিখা দেখাবে গুড। কিন্তু যদি আমি 25 নিই, এটা প্রথমে ফেল, এই লিখাটা ফেল, এই শর্ত ফেল, 5 দ্বারা যাবে 7 দ্বারা যাবে না, তার মানে প্রথম শর্ত সে ফেল করলো। এই যে এই শর্তে এসে সে বলবে যে ঠিক আছে ফ্লাওয়ার, প্রিন্ট দেখাবে ফ্লাওয়ার, কারণ 25 5 দ্বারা যায় 7 দ্বারা যায় না। এবার আরেকটা আছে ধরেন 49, 49 5 ও 7 দ্বারাও যায় না, 5 দ্বারাও যায় না, 7 দ্বারা যায়, 7 দ্বারা যায় না 49, তাহলে তখন বলবে রিভার। 49 দিলে দেখাবে রিভার। কেন? সে 5 আর 7 দ্বারা যায় না, শুধু 5 দ্বারাও যায় না, সে শুধু ভাগ যায় কি দ্বারা, 7 দ্বারা। কিন্তু যদি আমি 41 দিই, এগুলা বাদ, এগুলা বাদ, 41 ইনপুট দিলে 5 ও 7 দ্বারাও যায় না, 5 দ্বারাও যায় না, 7 দ্বারাও যায় না, তার মানে ইনভ্যালিড নাম্বার। এই যে লাস্টে যেটা বলছে যে ট্রাই এগেইন বা ইনভ্যালিড নাম্বার, কোনোটাই দ্বারা যাচ্ছে না। কত সহজ দেখো, এটা কি কঠিন? একাধিক শর্ত হলে ইফ এলস ইফ, এলস ইফ সর্বশেষ একটা এলস। দেখো কত সহজ, তিনটা জিনিস মাথায় রাখো জাস্ট। যদি বলছে 5 আর 7 দ্বারা গেলে কি কি দেখাবে গুড, তাইলে এরকম ইনপুট আছে 35, 35 দিলে সে গুড দেখাবে। তারপরে বলা হয়েছে শর্তে 5 দ্বারা গেলে দেখাবে হচ্ছে কি ফ্লাওয়ার, ফ্লাওয়ার। তাহলে দেখো 25 ইনপুট দিলাম, প্রথম শর্ত ফেল করলো, দ্বিতীয় শর্ত এসে শেষ, একটা প্রিন্ট করতে পারবে, যেগুলো সবগুলা পারবে। এবার 49 দিলে সে রিভার প্রিন্ট করতে পারবে। আর যদি 41 42 দিই, 42 দিলে তো 7 দিয়ে পারবে, 41 দিলে কোনোটা দিয়ে পারবে না, তার মানে ইনভ্যালিড নাম্বার বা ট্রাই এগেইন। ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন তো, ক্লিয়ার কিনা বলেন তো, সবাই বলেন তো ক্লিয়ার কিনা, বলেন ক্লিয়ার কিনা বলেন তো। একেবারে সহজ এই প্রশ্ন, অনেক দেখে অনেকেই আধা বেহুশ, আরে ভাই এই প্রশ্ন দেখে আধা বেহুশ আর কি আছে, লজিক দিয়ে ডেভেলপ করে। আমি তোমাকে লেকচারে যা পড়াইছি এটাই এখানে আসছে। ওকে, এমনি এমনি তো আর 100-100 পাই না, 100-100 কখন পাই? এক নাম্বারও যার বাদ যাবে না, সে সে 100-100 পাবে। ওকে, আচ্ছা এবার পরের প্রশ্ন আসি। দেখেন এটার ফ্লো চার্ট একটু দেখে দিই, তাহলে আজকে শেষ, আজকে এটাই লাস্ট, এটা লাস্ট। এরপরে আমি বললাম 9টায় যেহেতু ক্লাস নিব, সেহেতু সুতরাং এটা এই ফ্লো চার্টটা দেখলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। ফ্লো চার্টটা দেখলে একেবারে ক্লিয়ার, একেবারে ক্লিয়ার সবকিছু। পরীক্ষায় ফ্লো চার্টটা আসছে, এটা মনে হচ্ছে অনেক কিছু, এটা মনে হচ্ছে অনেক কঠিন। আরে ভাই এগুলো অনেক কঠিন না, অনেক কঠিন না, তুমি শুধু আমার ক্লাসটা করো, একবার প্র্যাকটিস করো ক্লাস করার পর, এগুলো অনেক কঠিন না। এই যে দেখো, এই যে দেখো ভালো করে, অনেক কঠিন না। শুরু করলাম, শুরু, ইনপুট এন হিসেবে নিলাম, ফাইন এন। দেখো 5 দ্বারা আর 7 দ্বারা যদি সে ভাগ যায়, প্রথম শর্ত
ইয়েস হলে গুড, সে গুড বলবে এবং সাথে সাথে শেষ হয়ে যাবে, আর কোনো কথা নাই, কারণ সে একবারে প্রিন্ট করতে পারবে, যে কোনো একবার। একটা সংখ্যা নিলাম, 5 আর 7 দ্বারা গেল, গুড, ফাইন, বাই বাই, টাটা, কথম, গুড বাই। যদি নো হয়, মনে করো সে 5 আর 7 দ্বারা, যেমন 25 সংখ্যাটা এটা ফিল আপ করে নাই, নো হয়েছে, দ্বিতীয় সংখ্যা আসবে, দ্বিতীয় সংখ্যায় এসে দেখে যে সে 25 5 দ্বারা ভাগ গেছে, ওরে ফাইন, তাহলে তার উত্তরে সে পেয়ে গেল, তার রাস্তাও সে পেয়ে গেল, ফ্লাওয়ার প্রিন্ট করবে, শেষ, খেলা শেষ, খতম, টাটা, গুড বাই। মনে করো সে, তুমি ইনপুট দিছো দুষ্ট বাবু 49, তুমি দুষ্ট মিষ্ট বাবু 49 ইনপুট দিছো, তাহলে 49 প্রথম শর্ত ফেল করছে, দ্বিতীয় শর্তও ফেল করছে, কিন্তু তৃতীয় শর্ত 49 তোমাকে স্যাটিসফাই করছে, হ্যাঁ, তখন সে প্রিন্ট করবে রিবার, শেষ করবা, কাজ শেষ। কিন্তু তুমি আরো বেশি দুষ্ট বাবু, 41 ইনপুট দিছো, সে প্রথম শর্ত ফেল, দ্বিতীয় শর্তও ফেল, তৃতীয় শর্তও না, চতুর্থ শর্ত বলবে ট্রাই এগেন, শেষ, কাজ শেষ, খেলা শেষ। দেখেন কত ইজি, কত ইজি। আবার দেখেন মনোযোগ দিয়ে, ইনপুট নিবেন, একটা মান ইনপুট দিলাম, যদি দুইজনকে বাদ দিতে পারে, সাহায্য করে, সে বলবে কি, গুড, ভেরি গুড, ঠিক আছে, আর না হলে দ্বিতীয় শর্ত চেক করবে, দেখে যে এটা ঠিক। এই একটা উদাহরণ দিব দুষ্ট মিষ্ট, মনে করে একটা ছেলে, সে সুদর্শন, প্রপোজ করেছে, হ্যাঁ বলেছে, তাহলে প্রেমে জড়াই গেছে প্রথমেই। আর যেটা মনে করো প্রথম জনের থেকে রিজেক্টেড, দ্বিতীয় বান্ধবীর কাছে আসছে, হ্যাঁ বলছে, দ্বিতীয় পর্যায়ে এসে জড়াই গেছে। আরেকটা আসছে দুইবার রিজেক্টেড, তৃতীয় বান্ধবীর কাছে গেছে, হ্যাঁ। আরেকটা আছে সবার কাছে রিজেক্টেড, এরকম অবাগাকে আছে, ট্রাই এগেন, বলে যে আবার ট্রাই কর, তোর দ্বারা কপালে এইসব নাই। ক্লিয়ার কিনা বলেন তো, বলেন ক্লিয়ার কিনা বলেন, ঠিক আছে। সবার দ্বারা রিজেক্টেড, যে ট্রাই এগেন, তাকে বলতেছে ট্রাই এগেন। কথা কি ক্লিয়ার কিনা বলেন, কথা কি বলেন। ওকে, শুনেন, প্রত্যেকদিন সন্ধ্যা 7টায়, আগামীকাল সন্ধ্যা 7টায় তোমাদের স্যারের ক্লাস আছে, আগামীকাল সন্ধ্যা 7টায় মাকে বলবা রং চা আর একটা বম, বম বলে না, ওই যে পাউরুটি, পাউরুটি নিয়ে বসবা, রং চা বসবে, এক মগ নিবা, ক্লাস করবা আর হচ্ছে চা খাবা, ঠিক আছে। অনলাইনে পড়ার মজাই আলাদা, বুঝতে পারছো। তো ইনশাল্লাহ এরকম এনজয় করে করে আগামী ক্লাসটাও শেষ হবে, খুবই আমরা মানে মজা করে করে এই ক্লাসগুলো করবো, প্রত্যেকটা ক্লাস। তোমরা সবাই এখানে এডুকেশনের যে কোর্স গুলা হচ্ছে সেগুলোতে লেগে থাকো, এখন মনে হয় মিনি ম্যারাথন একটা হচ্ছে। তো ইনশাল্লাহ দেখা হবে। আর যারা ট্রাই এগেন, এই ট্রাই এগেন মানে এ কিন্তু অনেকবার রিজেক্টেড, তার মানে তুমি চেষ্টা করছো, চেষ্টা করে রিজেক্টেড হয়ে ট্রাই এগেন, এটা তো তোমার মান সম্মানের ক্ষতি। ওকে, শুনেন, এই চ্যাপ্টার থেকে করলে কি ফুল নাম্বার দিনে, প্রোগ্রামিং যে পারে তার চেয়ে সহজে নাম্বার কেউ পায় না, কারণ প্রোগ্রামিং থেকে 25 নাম্বার, 25 নাম্বার যে পারবে তার অ্যান্সার করতে কয় মিনিট লাগবে জানো, একটা সৃজনশীল অ্যান্সার করতে 10-15 মিনিট লাগবে হাইয়েস্ট, হাইয়েস্ট। তুমি দেখতেছো না কত ছোট ছোট প্রোগ্রাম আসে, এই যে এত ছোট ছোট প্রোগ্রাম গুলো আসছে, জুড় বিজুড় নির্ণয়ের প্রোগ্রাম, এগুলো লিখতে তোমার কয় মিনিট লাগবে। আইসিটি যে ভালো বুঝে, যে ভালো পারে, প্রথম থেকে যারা লেগেছিল বা এখনো চেষ্টা করে যাচ্ছ, তারা 1.5 ঘন্টায় পরীক্ষা শেষ করে ফেলতে পারবে, বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ। ফ্লো চার্ট অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবেন, ঠিক আছে, ফ্লো চার্ট অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবেন। আর সবাই একটা কমেন্ট করেন যে ক্লাস কেমন লাগছে, বলেন আপনাদের, আপনাদের ক্লাস কেমন লাগছে বলেন। আমার যেহেতু 9টায় আর একটা ক্লাস আছে, এমসিকিউ বিশ্লেষণ ক্লাস, তো সুতরাং আজকে আমরা মনে হয় কুমিল্লা বোর্ড বিশ্লেষণ করব। কুমিল্লা বোর্ড, গত ক্লাসে আমি ঢাকা বোর্ড বিশ্লেষণ করে দেখাইছি, ঢাকা বোর্ডের 2024 সালের প্রশ্ন, আজকে আমরা কুমিল্লা বোর্ডের প্রশ্নটা বিশ্লেষণ করব। তো ইনশাল্লাহ তোমরা বলো, আহ ঠিক আছে, ইনশাল্লাহ হয়তো বা ক্লাসটা ভালো লেগে যদি থাকে, সবাই শেয়ার করবা, বন্ধুদেরকে বলবা যে ইফেলসে যাদের প্রবলেম আছে অন্তত স্যারের এই ক্লাসগুলো করে দেয়, বা প্রোগ্রামিং এর এই ক্লাসগুলো করে দেয়, ইনশাল্লাহ তোমাদের অনেক চেঞ্জ হয়ে যাবে লাইফ। ওকে, তাহলে দেখি সবার কেমন লাগছে ক্লাস। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ইনশাল্লাহ দেখা হচ্ছে আজকে কুমিল্লা বোর্ড 24-এর প্রশ্ন বিশ্লেষণ হবে একটু পরে আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে। আর তোমাদের যারা আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক নিয়ে যারা আগ্রহ আছে আর কি, যারা মনে করো যে আসলে টাকাটা আমার কাছে ফ্যাক্ট না, রেজাল্টটাই ফ্যাক্ট, তোমরা জাস্ট অনলাইনে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক লিখে সার্চ করতে পারো, ঠিক আছে, এটা লিখে সার্চ করলে তুমি বিস্তারিত জেনে যাবা সবকিছু। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যা 7টায়। যারা মিনি ম্যারাথন কোর্স গুলাতে ভর্তি হন নাই, দৌড়ান দৌড়ান। ওকে, আসসালামু আলাইকুম।